আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ, মুক্তিযুদ্ধ এবং ধানমন্ডি 32 নম্বর। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, বিশিষ্ট সাংবাদিক নজরুল কবির। নজরুল কবির ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আহ আপনার শরীরটা কেমন আছে? আগের চেয়ে একটু বেটার। শারীরিক ভাবে ধরুন তাও টিকে থাকা যায়, মানসিক যন্ত্রণাটা খুব কঠিন। মানসিক যন্ত্রণার সাথে থেকে টিকে থাকা একটু কঠিনই বটে। বুঝতে পারছি, আসলে শারীরিক মানসিক মানসিক ভাবে সুস্থ থাকলে অনেকটা শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে যায়। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। জি। আহ আজকে আমি মানে বহুল একটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের বাঙালির ইতিহাসে ঘটে গেল, যেটা আসলে হাজার বছর, আরো হাজার বছর আমরা এই গ্লানি থেকে মুক্ত হতে পারবো না। বাংলার মাটিতে যে 32 নম্বর বাড়িটা গুঁড়িয়ে দেওয়া হলো। আপনি তো অনেক ভালোভাবে সবকিছু বিশ্লেষণ করেন, আপনার কাছে অনেক তথ্য থাকে, আপনি জানেন ঘটনাগুলো। আপনি কি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারবেন যে আপনি আসলে কিভাবে পুরো ঘটনাটা ঘটলো, কখন কি হলো, আপনার অভিব্যক্তি কি, সবকিছু মিলিয়ে আমাদের একটু দর্শকদের জানান। দেখুন, ইতিহাসের কখনো এমন পিরিয়ড যায় যখন মানুষ স্তম্ভিত হয়ে যায়। ধরেন একটা কথা আমরা আমাদের শৈশব কৈশোরকালে শুনতে শুনতে বড় হয়ে উঠেছিলাম যে বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালি জাতির কেউ প্রতিবাদ করে নাই, সবাই চুপ হয়ে গিয়েছিল। ফলে যে স্তম্ভিত, বাংলাদেশের যে বাংলা ভাষায় যে এরকম একটি শব্দ আছে, সেই শব্দের নিগূঢ় অর্থ কি তা এই টের পাওয়া গেল এই গত 48 ঘন্টা আগে। কারণ ধরেন যে বাংলাদেশ ছাত্রলীগের একটি ফেসবুক পেজে শেখ হাসিনা কথা বলবেন এরকম একটি সংবাদ ঘটনা ঘটারও আরো 2 দিন আগে বিবিসি বাংলায় প্রথম নিউজ আকারে আসে। তারপর যথারীতি মানুষের অপেক্ষা করা যে আচ্ছা ঠিক আছে উনি নতুন করে কি বলেন বা সেইগুলির জন্য মানুষের। এবং যদি আমরা বলি আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক ফোরামে, এটাই ছিল প্রথম গত 6 মাসে 5ই আগস্টের পর শেখ হাসিনার প্রথম কথা বলার ঘোষণা। অন্যান্য ভাবে তিনি বিভিন্ন ঢাকা দেশের বাইরে বা ঢাকার বা অথবা রাজধানী এর বাইরে বিভিন্ন জেলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে কথা বলেছিলেন, কিন্তু সাংগঠনিক ফোরামে কথা বলার ঘোষণা দেওয়া ছিল, ফলে মানুষের মধ্যে একটা আগ্রহের জায়গা ছিল। এবং সেটা নির্ধারিত সময় ছিল রাত আহ, বাংলাদেশ সময়ের কথা যদি বলি, অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী সেটি এখন থেকে আরো 48 ঘন্টা আগে রাতের বেলা। নয়টায় বোধ হয়, না? রাত 9। হ্যাঁ। রাত 9টায়, 9টায় বোধ হয়, হ্যাঁ। না রাত? হ্যাঁ, রাত 9টায় ডিক্লেয়ার করা ছিল। জি। তো সেই দিনই যে ঘটনাটি ঘটলো সেটা যেহেতু 5ই ফেব্রুয়ারি ছিল, এবং আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে জি। 5ই ফেব্রুয়ারি 2013 সাল থেকে একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত। সেদিন গণজাগরণ মঞ্চের উদ্ভব ঘটেছিল। রাজাকার যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে, তাদের ফাঁসির দাবিতে সেই দিনও তরুণ সমাজ এই দিনটিতে একত্রিত হয়েছিল 2013 সালে। ফলে এইরকম একটি দিনে ধরেন যখন শেখ হাসিনা আবার কথা বলবেন, ফলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোকদের এক ধরনের আগ্রহের জায়গা ছিল এটা। তো এই জায়গাটা সহ্য করতে পারে নাই মুক্তিযুদ্ধের দর্শনের বিরোধিতাকারী যে পক্ষটি দেশে এবং বিদেশে বাংলাদেশের, বাংলাদেশের বাঙালি যারা বিদ্যমান আছে তাদের যেই অংশটি মুক্তিযুদ্ধের দর্শনকে ওন করেন না, তাদের কারো কারো গাত্রদাহ শুরু হওয়ার পর তারা ঘোষণা দিলেন, তারা স্ট্র্যাটেজি হিসেবে গ্রহণ করলেন যে তারা সেই দিন বঙ্গবন্ধুর বাড়িটিকে আক্রমণ করবে। আমার ব্যক্তিগতভাবে দেখা প্রথমে আমার চোখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্যের একটা একটা স্ট্যাটাস। স্ট্যাটাস, তার আচ্ছা। পরবর্তী যেখানে যেখানে তিনি আহ্বান জানিয়েছিলেন যে এই 32 নম্বরকে গুড়িয়ে দিতে হবে, প্রয়োজনে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হবে, আর যদি সেটা ব্যবস্থা না করা যায় তাহলে তিনি আহ্বান জানিয়েছিলেন সবাইকে যে হাতুড়ি শাবল নিয়ে হলেও যেন আসা হয়। দ্বিতীয় স্ট্যাটাসটি আমার চোখে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
এবং আমার এটা মানে আমার কথা বলছি যে আমি যেটা যেটা চোখে পড়েছে, এটা আগে পরে দিয়ে থাকতে পারে তারা। তৃতীয় যেটা পড়ে সেটা হচ্ছে ইলিয়াস হোসেনের, আরেকজন নিউ ইয়র্কে প্রবাসী আহ, কথিত সাংবাদিক। আমি শব্দটি সচেতন ভাবেই বললাম। তো ফলে এই তিনজনের স্ট্যাটাসের প্রেক্ষিতেই এটা হয়েছে, কিন্তু আমার কাছে এটা এত সরলীকরণ জায়গা মনে হয় নাই যে শুধুমাত্র এই তিনজন হুট করে মনে হলো তাদের ব্যক্তিগত জায়গা থেকে এটি করেছে, কারণ মনে হয়নি পরবর্তীতে ঘটনার পারম্পর্য থেকে। এবং আপনারা হয়তো ইতিমধ্যেই গণমাধ্যমের সোর্সে জেনেছেন যে আমি খুব অপেক্ষা করছিলাম একদিকে যেমনি ভাবে শেখ হাসিনা কি বলবেন সেইটা জানার জন্যে, কারণ আমার ব্যক্তিগতভাবে ছাত্রলীগের পেজের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, ফলে আমি জি। কিভাবে লিঙ্ক পাবো, ফলে সেটা নিয়ে একটু উদ্বিগ্নও ছিলাম। অন্যদিকে ধরেন যে আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলি খোঁজার চেষ্টা করলাম যে এই জাতীয় কোনো নিউজ আছে কিনা। আপনি জানেন বাংলাদেশের সন্ধ্যা 7টায় বিশেষ করে টেলিভিশন গুলোতে একটি প্রাইম টাইম, এটা প্রায় সব কটা টেলিভিশনের 6:45 7টা এরকম টাইমে নিউজ আছে, শুধু বোধহয় এনটিভির 7:30টায় নিউজ। কিন্তু আমি কোথাও শেখ হাসিনার এই বক্তৃতা দেওয়ার প্রসঙ্গ কিংবা ওইদের ওদের ওই কর্মসূচির কোনো প্রসঙ্গের কোনো সংবাদ পেলাম না। 7:30 পৌনে 8টার দিকে বেশ কিছু অনলাইন বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন সহ আরো মানে যার নাম জানা অজানা অনেকগুলো অনলাইনের ফেসবুক পেজ থেকে দেখলাম যে লাইভ হওয়া শুরু হয়েছে, 32 নম্বরের সামনে লোক জড়িত হচ্ছে। এবং এটি একটি পরবর্তীতে দেখতে পেলাম সেই রকম খুঁজতে খুঁজতে সার্চ করতে করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও কোথাও বিকেল 5টা থেকেও লোক আসছে, লাইভ হচ্ছিল সেই সমস্ত জায়গায়। অর্থাৎ ওই সেই সমস্ত জার্নালিস্টরা যারা মজব অর্থাৎ মোবাইল জার্নালিজম যারা করে তারা ফেসবুক পেজ এরকম অনেক ইন্ডিভিজুয়ালরাও লাইভ করছিলেন। সেইগুলি দেখে আস্তে আস্তে লোক জড়ো হচ্ছে দেখতে পেলাম। এবং আহ 7টার মধ্যে সাড়ে ছটার দিকে মোটামুটি 32 নম্বরের বাড়ির সামনের রাস্তাটা, যেটা যেটা আগে ব্যারিকেড দিয়ে অফ করা থাকতো, সেই জায়গাটা মোটামুটি পরিপূর্ণ দেখতে পেলাম আমরা, অর্থাৎ ওই লাইভগুলির অনুষ্ঠানের মাধ্যমে। এবং তার পরবর্তীতে সেইখানেই তাদের কাছ থেকে উপস্থিত যে ছাত্র জনতা তাদের কাছ থেকেই জানলাম যে রাত্রে 7টার দিক থেকে শুরু হবে, 8টার সময়ের একটা টাইম দেওয়া আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল যাবে মার্চ টু 32, অর্থাৎ তারা লং মার্চ করবে 32 নম্বরে। তো সেইটা রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা মিছিলটি করবে। আমরা পরবর্তীতে গণমাধ্যমে পরবর্তীতে দেখতে পেলাম নিউজে যে সেই সময় যখন তারা মার্চ করে আসা শুরু করলো, রাস্তায় সেখানে পুলিশ ছিল আপনার শাহবাগের মোড়ে, পুলিশ ছিল এলিফ্যান্ট রোডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মিছিলটি শুরু হয়ে যখন 32-এর দিকে যাওয়া শুরু করলো, সেই সময় পুলিশ তাদের কোন রকম বাধা দেয়নি, রাস্তায় দাঁড়িয়েছিল, সেই মিছিলটি আসলো। এইদিকে তো অন্যান্য লোক আসা শুরু হয়েছে, কারণ আমরা ওই ফেসবুকের ওই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলাম যে কেউ মিরপুর থেকে এসছে, কেউ মোহাম্মদপুর থেকে এসছে, কেউ মোহাম্মদপুর বিহারী পল্লী থেকে এসছে, এরকম নানা জনের ভাষ্য তারা ওপেন সেখানে। শেখ হাসিনাকে গালিগালাজ ছিল, বঙ্গবন্ধুকে গালিগালাজ ছিল, ওই পরিচিত স্লোগান গুলো ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই সমস্ত স্লোগান গুলো ছিল। একদিকে ধরেন যে 32 নম্বরের বাড়ির সামনে লোকের জমায়েত, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি আসছে। পরবর্তীতে যেটা জানতে পারি সেই মিছিলটি আহ কলাবাগানের কাছাকাছি আসার পর সেখানে তারা প্রথম, যেহেতু ওইখানে একটি আর্মি ক্যাম্পও আছে কাছাকাছি জায়গাতে, আর্মির বাধার মুখে পড়বে, আর্মি তাদেরকে সামনে এগোতে দিচ্ছিল না। এটি জানতে পারলাম আবার ওই যে 32 নম্বরের বাড়ির সামনে যে ফেসবুক লাইভ হচ্ছিল, সেখানে লোকজন সেই লাইভ অনুষ্ঠানে ভাষ্য দিতে গিয়ে বললো যে আমাদের মিছিল এখানে আটকে দেওয়া হয়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষ আসতেছে, এরকম একটি ভাষ্য দিয়ে বলা হলো। এবং এই লাইভ অনুষ্ঠানে গণমাধ্যমগুলিতে আমি সম্ভবত 8:30টার দিকে প্রথম পেলাম, 8টা 8:30টার দিকে প্রথম দেখলাম যে মূলধারার যে গণমাধ্যম তার মধ্যে আমার ব্যক্তিগত দেখা আর কি, চ্যানেল 24-এ প্রথম কাভারের ছবিটি দেখতে পেলাম যে হ্যাঁ তারাও কাভার করছে 32 নম্বরের সামনের বাসা। তো তার পরবর্তীতে সামনের রাস্তা থেকে তার পরবর্তীতে দেখলাম যে সেখানে 71 টিভি টেলিভিশনও কাভার করছে। আমি সময়তে ওই মুহূর্তে আর কি অন্তত সময় কিংবা যমুনা এটি পাইনি।
আমি বারবারই সুইচ অন অফ করছিলাম, চ্যানেল 24 এবং ও একুশে টেলিভিশনও করেছিল কিছু সময়, ওরা অল্প সময় করেছে, কিন্তু যেহেতু ও নিউজ চ্যানেল হচ্ছে চ্যানেল 24, সেটা পাচ্ছিলাম এবং অনেকটা সময় ধরেই পাচ্ছিলাম, 71-এও অনেকটা সময় ধরেই পাচ্ছিলাম। সেখান থেকে জানতে পারলাম যে একটি বুলডোজার আসছে, কিন্তু বুলডোজারটিকে আটকে দিয়েছে সেনাবাহিনী। কোথায় আটকে দিয়েছে সেটা হচ্ছে যে আহ কলাবাগানের সামনে। তো মানে এটি তখন বৈষম্য পর্যন্ত, বিরোধীদের মিছিলও আটকালো, বুলডোজারটাও আটকালো। হ্যাঁ, তার মানে এটা সহজভাবে বোঝা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকেই আসে থাকতে, মানে মানে আনা হতে পারে বুলডোজারটি। কারণ আমরা তো সেটা লাইভ দেখতে পাচ্ছিলাম না, আর ধরেন যে স্পটে গিয়ে দেখার মতো বাস্তব পরিস্থিতি অন্তত আমাদের ছিল না। ছিল না। সেইখানে যারা যেই সমস্ত আমাদের ছোট ভাইরা কাজ করেছে সেই সমস্ত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে পরবর্তীতে ক্রস চেক করে যতটুকু জানতে পেরেছি, এর মধ্যে দিয়ে ধরেন যে সারা দেশেই উদ্বেগ আসতে লাগলো, আমাদের কাছেও নানা ভাবে জায়গা থেকে ফোন আসতে লাগলো, ঢাকার বাইরে থেকে ফোন আসতে লাগলো যে কোথায় কি ঘটছে, ঢাকায় আসলে কি ঘটছে। তো প্রথম প্রথম এই ধরেন যে যারা এই মিডিয়া কেন্দ্রিক না, অর্থাৎ নানা রকম গুজব যখন ছড়ানো শুরু করলো এবং মানুষজন যখন অফিস থেকে বাইরে থেকে ঘরে ফেরা শুরু করলো, এরকম অনেক আত্মীয় স্বজনরা আমরা ফোন দিল, যেহেতু আমি গণমাধ্যমে কাজ করতাম, যে কি হচ্ছে আসলে। এবং তাদের তখনও কিন্তু তারা জানেন না যে 32 নম্বরে এই লঙ্কা কাণ্ড ঘটছে। তাদের আগ্রহের জায়গাটা কিন্তু ছিল যে শেখ হাসিনার কোনো লিঙ্ক পেলাম কিনা, শেখ হাসিনা কোথায় বক্তব্য রাখবে। মানে আমি আপনাকে দুটো ঘটনায় সাইমultaneously এই কারণে বলছি যে 8টা সাড়ে 8টা অবশ্যই। পর্যন্ত কিন্তু অনেক মানুষ লিঙ্কই জানে না যে কোথায় শুনতে পাবে, কিভাবে শুনতে পাবে। বাট বিবিসির নিউজের কাটিংটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ছাত্রলীগের সেই পেজের লিঙ্ক পাচ্ছে না কোথাও। মানে আপনার তো লিঙ্কটা দিতে হবে, তো ছাত্রলীগও কোনো তখনো পর্যন্ত কোনো লিঙ্ক দেয় নাই, মানে তাদের সেই পেজেও কোনো লিঙ্ক নাই। ফলে এইরকম একটা সময় যখন যাচ্ছে, আর আমি ব্যক্তিগতভাবে যখন এই গণমাধ্যমের অনেক অনেক আত্মীয় স্বজন বা আমার অনেক পরিচিতরা তারা প্রথম আমার কাছ থেকেই জানলো যে এরকম একটা ঘটনা কিন্তু ঢাকায় ঘটছে ঘটছে। 32 নম্বরের সামনে। তো ঘটনা যখন চলতে লাগলো, ধরেন যে অর্থাৎ পরবর্তীতে এখন যখন আমরা দেখতে পাই যে সরকার নানা রকম ভাষ্য দেওয়া শুরু করেছে, কিন্তু 8টার আগেই কিন্তু হামলাটা শুরু হয়ে যায়। কারণ বঙ্গবন্ধু ওর বাড়ির গেটটি ভেঙে ঢুকা হলো, ছাত্র জনতা ঢুকলো, ঢুকে তারা, কারো হাতে শাবল ছিল, কারো হাতে হাতুড়ি ছিল, অর্থাৎ পিনাকি যে সমস্ত হামলা জানিয়েছিল সেই সমস্ত দেশীয় অস্ত্র কিন্তু সহই কিন্তু তারা ঢুকলো, এবং ঢুকে একের পর এক দোতলা তিনতলা পুরো বিল্ডিংটাই, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, সেখানে কাজ টাচ থেকে শুরু করে ওই হুম। 5ই আগস্টে পুড়িয়ে দেওয়ার পরে, অর্থাৎ বঙ্গবন্ধুর বাড়ি 5ই আগস্টের পতনের পরে যে বঙ্গবন্ধু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিছু আসবাবপত্র তখনও কিন্তু ছিল। বঙ্গবন্ধুর খাটটি ছিল, বঙ্গবন্ধুর একটি আলমারি ছিল, সেগুলো কিছু জিনিসপত্র ছিল, ছবিগুলো কোনো কোনো ঘরে ছিল, শেখ কামালের ছবিগুলো ছিল, সেই ছবিগুলো সহ সব ভাঙা শুরু হলো। এবং এই পুরো জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ওই অনলাইনের বিভিন্ন আহ, ব্যক্তি উদ্যোগে অথবা অনলাইন পত্রিকাগুলোর ফেসবুক লাইভের মাধ্যমে। এই 8টা থেকে 9টা পর্যন্ত এই আক্রমণ কিন্তু চলছেই। এবং বুলডোজার এর মধ্যে ধরেন যে 9:45টার দিকে হঠাৎ দেখতে পেলাম যে প্রচন্ড বাঁশির শব্দ, কি হচ্ছে, সেনাবাহিনী ঢুকছে এবং নানা রকম স্লোগান হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনী বারবার করে যখন নাকি ঢোকার চেষ্টা করছিল, একেবারে বঙ্গবন্ধুর বাড়ির গেটের সামনে পর্যন্ত তারা চলে গিয়েছিল, কিন্তু ততক্ষণে বেশ অনেক মানুষ বঙ্গবন্ধুর বাড়ির ভেতরে এবং বাইরের চতুর্দিকে। একটা পর্যায়ে আবিষ্কার করলাম, আমি তখন চ্যানেল 24-এর এবং 71-এর বারবার সুইচ অফ অন করে দেখছিলাম, যে টপ শট থেকে দেখা যাচ্ছিল যে চতুর্দিকে জনগণ ঘিরে ফেলেছে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনীকে ঢুকতে দিচ্ছে না গেটের ভিতরে। তখন তারা, ঘটনা ঘটার প্রায় ঘন্টা দেড়েক পরে কিন্তু সেনাবাহিনী ওই স্পটের ওখানে যায়। আর এর মধ্যে তো 32 নম্বরে আগুন জ্বালিয়ে দিয়ে নানা কিছু তো চলছিলই, তখন তো ধ্বংসযজ্ঞ চলছে। তখন সেনাবাহিনীকে দেখলাম যে আটকে রেখে তারা ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করলো, এবং এক পর্যায়ে দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা, এবং ধাক্কাধাক্কি তো চলতেই লাগলো সেনাবাহিনীর সঙ্গে ওই কথিত ছাত্র যারা বা যারা গেছিল। এবং সেই দিন যদি আপনি এখন যদি ভিডিও ফুটেজ গুলো দেখেন,
প্রথম দিকে আপনি দেখতে পাবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি আনুষ্ঠানিকভাবে আসার আগে সেখানের উপস্থিতিদের মধ্যে মাদ্রাসার ছাত্রদের একটি বড় অংশগ্রহণ ছিল। তাদের সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাদের পোশাকে, তাদের শারীরিক বাহ্যিক অবস্থানে সব স্পষ্ট হচ্ছিল যে এরা আসলে কারা। এবং ওই যে আমি আপনাকে যেটা বললাম যে পরিচয় দিচ্ছিল মোহাম্মদপুরের বিহারীপল্লীর একটি বড় অংশ কিন্তু সেই দিন এই ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করে। পরবর্তীতে পিছু হটতে বাধ্য হয় সেনাবাহিনী, এবং এখন আপনারা অনেক এই ভিডিও ফুটেজও পাবেন, অনেক স্টিল ছবিও পাবেন। পিছু হটতে হটতে তারা মির আপনার সেইখানে একটা ডিগ্রি কলেজ আছে, আমি এই মুহূর্তে ভুলে গেলাম ডিগ্রি কলেজটার নাম, একদম রাসেল স্কোয়ারের মোড়ে ওইটার ঠিক উল্টা দিকে চিলিস বলে একটা রেস্টুরেন্ট আছে, সেইটার হ্যাঁ, সামনে। চিলি, সান্তুর। হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ। সেইটার সামনে সেনাবাহিনী, শান্তুর তো ভেঙে ফেলা হয়েছে আগেই। ও শান্তুর তো আচ্ছা, আমি মানে জানি না। চিলিজের হ্যাঁ, কাছে শান্তুর, 7-11 হ্যাঁ, ওইগুলো না? হ্যাঁ। আরেকটু আরেকটু পেছনে আর কি, হ্যাঁ, পেছনে। শান্তনুর পর পরে আরেকটু পেছনের দিকে। পেছনে। সেইখানে গিয়ে সেনাবাহিনী দাঁড়ালো, কিন্তু সেনাবাহিনীরও মানে দৃশ্যটা দেখলে আপনার মনে হবে, ওইখানে একটা ড্রোন শট দেখছিলাম যে সেনাবাহিনীকেই যেন নিরাপত্তা দিচ্ছে ছাত্র জনতার, কথিত ছাত্র জনতারা চতুর্দিক থেকে ঘিরে রেখে। যেখানে ধরেন যে সেনাবাহিনীর জানমালের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তাদেরকে রক্ষা করার কথা ছিল, উল্টো তাদেরকে রক্ষা করছে সেরকম। এই দৃশ্যটি দেখতে হলো আমাদের। এটা হচ্ছে রিয়েলিটি আর কি, যে যেই সেনাবাহিনী ধরেন যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া, যেই সেনাবাহিনী, যেই সেনাবাহিনী 90-এর গণ আন্দোলনের মতো জায়গাতেও জনগণের বিপক্ষে গিয়ে দাঁড়ায়নি, যেই সেনাবাহিনী বারবার প্রমাণ করেছে, এবং শুধু তাই না, যেই সেনাবাহিনী পৃথিবীর অনেকগুলো দেশে শান্তির বার্তা নিয়ে যায়। হ্যাঁ, তো সেই সেই রকম একটি সেনাবাহিনী, এবং ইউএনএ তে যেই সেনাবাহিনীর সুনাম মানে ব্যাপকভাবে পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, সেই সেনাবাহিনীকে দেখলাম নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকবে। এটি খুবই দুঃখজনক, বেদনাদায়ক, কষ্টকর, এবং একজন সচেতন নাগরিক হিসেবে যে কাউকে সংক্ষুব্ধ করার মতো। যে তাহলে একটা রাষ্ট্রের সেনাবাহিনীও যখন নাকি নিরুপায় হয়ে ওঠে, তো তখন তাহলে বুঝতে হবে যে দের ইজ সামথিং ডিফারেন্ট জিনিস। গভর্নমেন্ট বলে তো কিছু নাই। গভর্নমেন্ট যদি থাকতো, মানে পৃথিবীর কোথাও কি আপনারা শুনেছেন যে ডিক্লেয়ার দিয়ে কোনো বাড়ি ভেঙে ফেলার ঘোষণা দেওয়া হয় এবং সেইখানে তাণ্ডব চালায়, আর সরকার নীরব থাকে? সে রক্ষা করতে না পারুক, সে তো চেষ্টাটা করবে। আমরা কিন্তু কোথাও কোনো চেষ্টাটা দেখি নাই। জি বাবা। আহ আমরা একটা মানে পুরো চিত্রটা জানতে পারলাম আসলে ঘটনাটা কিভাবে ঘটলো। কারণ আমরা অনেকে জানি না হয়তো, দেখতে পাই না টিভি। আমার কাছে একটা দুটো বিষয় জানতে চাই। এক হচ্ছে যে আসলে সেনাবাহিনী গেল, তারপরে এই যে যারা মব তারা গেল, সংখ্যায় কি খুব বেশি ছিল যে সেনাবাহিনী এটাকে ট্যাকেল করতে পারলো না? সেনাবাহিনী কি নিজেদের নিরাপত্তার জন্য পারলো না, না পারপাসলি পারলো না? আমাদের অনেকের মধ্যে এটা অনেকে বলে ইচ্ছাকৃত করেনি, কারণ একটা প্রচ্ছন্ন সবার একটা মদত ছিল। সরকার বলেন, প্রশাসন ইচ্ছা করে নিষ্ক্রিয় থাকা, নাকি তারা আসলে ভয় পেয়ে গেছিল, এতই মব এসেছিল যে তাদেরকে কন্ট্রোল করতে পারে না? এটা একটু আপনি যদি বলেন। আমি কয়েকটা ঘটনা একটু আপনাকে মনে করিয়ে দিতে চাই। একটি হচ্ছে 5ই আগস্ট। 5ই আগস্টে ধরেন যে গণভবনটাকে, যেহেতু গণভবনের দিকে মূল মিছিলটা ছিল, সেটা একটা মানে এক্সকিউজ দেখানো যেতে পারে যে এত হ্যাঁ। জনতার মবের কারণে গণভবন রক্ষা করা যায়নি। যায়নি। কিন্তু খুব সহজ বাক্য। ধরেন সেই দিন কিন্তু বিএনপির অনেকেই বলতেছিল, আচ্ছা এই 32 নম্বরের খবর কি? আমি 5ই আগস্টের কথা বলতেছি। কারণ প্রত্যেকেই চিন্তা করছিল যে 32 নম্বর আক্রান্ত হতে পারে, বা ধানমন্ডি অফিস আক্রান্ত হতে পারে, বা 23 বঙ্গবন্ধু। সেখানে কোথাও সেই দিনও যেরকম সেনাবাহিনীর কাউকে ছিল না। সেই প্রেক্ষিতটা ধরেন যে একটা গণ আন্দোলনের রূপ ছিল, মানুষের মধ্যে একটা অন্যরকম উত্তেজনার জায়গা ছিল, সেইটাকে আমি মেনে নিলাম। কিন্তু কালকে তো ডিক্লেয়ার্ড কর্মসূচি অনেক আগে ডিক্লেয়ার থেকে। কর্মসূচি, সেজন্যই জানতে চাইলাম তো আপনি। দুপুর থেকে যখন ডিক্লেয়ার্ড কর্মসূচি থাকে, সেইখানে বাকি যে সময়টায় মানে এখন আপনার হয়েছে কি যে সেনাবাহিনীর তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, ফলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানুষের আছে। মধ্যে যে মিশ্র মিশ্র প্রতিক্রিয়াটি আছে। ওই এলাকাটি তো জোন ভিত্তিক ভাগ করে দেওয়া আছে, ঢাকা শহরকে জোন ভিত্তিক ভাগ করে দেওয়া, তারপরে ধরেন যে ক্যাম্প ভিত্তিক ভাগ করে দেওয়া আছে। ফলে ধানমন্ডি 32-এর এলাকার যে ক্যাম্প কমান্ডার, উনার যদি আহ,
আরো এক্সট্রা লোকের প্রয়োজন পড়তো, উনি যদি যেতেন সেখানে তাহলে এটা হতো। আমি জানি না সেই কমান্ডার নিশ্চয়ই ভবিষ্যতে কোনো এক সময় বলবেন যে তাকে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কিনা। কারণ এই শঙ্কাটা প্রকাশ লাগে আমার কাছে এই কারণে যে তার কয়েকদিন আগেই উত্তরা পশ্চিম থানায় আহ আক্রমণ করা হয়েছিল। তার পরবর্তীতে কারাগারে, আপনি জানেন যে কাশিমপুরে, বিশেষ করে কাশিমপুরে ভেতরে, কারাগারের ভেতরেই একটি জঙ্গিরা একটা মব ভায়োলেন্স পরিচালনা করেছে। তো সেই, এবং সেটা তারা নিজেরাই ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে। আহ, এবং সেটা নিয়ে তারা বেশ গর্ব বলে বলেছে। এবং এইটার ব্যাপারে যখন গণমাধ্যম কর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি মানে অবসরপ্রাপ্ত একজন সেনা অফিসার, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি হাসতে হাসতে জবাব দিয়েছিলেন, এরকম দুই একটা ঘটনা তো ঘটবেই, কিন্তু আমরা ব্যবস্থা তো নিচ্ছি, আমরা তো চেষ্টা করছি। তো এই যে উস্কানিটা, তারপর আবার খেয়াল করবেন তিতুমির কলেজের আন্দোলনের সময় ওনার একটি ভাষ্য ছিল যে রেল লাইন আটকে রাখছে, দেখবেন জনগণই এদেরকে সরায় দিবে। অর্থাৎ পরোক্ষে মব ভায়োলেন্স যারা করে তাদেরকে উস্কে দেওয়ার জায়গাটা থাকে। এবং হুম। আমি এই সমীকরণটি মিলাতে বলছি আপনাকে এই কারণেই, কালকে যখন আমরা বিকেল বেলা, বাংলাদেশ টাইমের বিকেলের দিকে সরকারের একটি স্টেটমেন্ট পেলাম আনুষ্ঠানিক সরকারের পক্ষ থেকে, সেইখানে বলা হলো যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, কি 32-এর ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, কোড অ্যান্ড কোড বলছি আপনাকে। এবং তারপরে আহ সেখানে দায়ী দায় দায়ী দায় দেওয়া হলো শেখ হাসিনার বক্তব্যকে, বলা হলো তিনি হ্যাঁ, উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণেই এটি করা হয়েছে। কি হাস্যকর কথা! কারণটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য শুরু হয়েছে 9টারও পরে, আর তার আগেই 32 আক্রমণ শুরু হয়েছে, তার আগেই মিছিল শুরু হয়েছে, তার আগেই বুলডোজার আনা হয়েছে। তারও আগে এরা সুতরাং ডিক্লেয়ার দিয়েছে। তাহলে এখন যে কোনো বাংলাদেশের যে কোনো নাগরিক তো প্রশ্ন করবে, ততক্ষণে কি ওনাদের চোখের ঠুলি পরানো ছিল, না ওনারা ঘুমিয়েছিলেন, যে ওনারা দেখেন নাই কেউ? তার মানে কি দেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে? দেশে কি সরকার বলে কিছু আছে? শালাপা, আমি আপনাকে একটা ছোট করে কথা বলি, দেখেন এই কাজটি কিন্তু একদিনের না। আপনি যদি 90 পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে হিসাব করে আসেন, জি। বাংলাদেশের রাজনীতিতে সামরিকায়ন করা, জিয়া এবং এরশাদের বাইরে 90 পরবর্তী সময়ে যখন আমাদের একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জায়গা তৈরি হলো, সেই সময়ে একটি বিশেষ সংবাদ মাধ্যম এর গোষ্ঠী কিন্তু একটি কাজ শুরু করে। তার আগে একটু বলে নেই, আপনি জানেন যে একটি রাষ্ট্রের কতগুলো জায়গা আছে, যেই জায়গাগুলো যদি শক্তিশালী হয় তাহলে সেই রাষ্ট্র শক্তিশালী হয়। একটি হচ্ছে বিচার বিভাগ, একটি হচ্ছে তার নির্বাহী বিভাগ, একটি রাষ্ট্রের গণমাধ্যম, এবং তার সেনাবাহিনী। এই যে চারটি জায়গা, এই চারটি জায়গার দিকে তাকালেই কিন্তু সেই রাষ্ট্র কতটা শক্তিশালী, সেই রাষ্ট্রের আহ কি বলবো যে এটাকে স্তম্ভটা কতটা দৃঢ়, এটা টের পাওয়া যায়। ফলে 90 পরবর্তী সময়ে যখন নাকি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার একটা সুযোগ আসলো, সেই সময় একটি বিশেষ পত্রিকা গোষ্ঠী 90 থেকে শুরু করে একেবারে এই 2024 পর্যন্ত দুটি টার্ম বাংলাদেশের রাজনীতিতে তারা আনে। একটি হচ্ছে সিভিল সোসাইটি, এই কোড অ্যান্ড কোড বলছি, এটি কিন্তু ওই যে ইয়াতে অ্যান্টনিও গ্রামসির সেই অর্গানিক ইন্টেলেকচুয়াল নয়। মানে অনেকে এটাকে ব্যাখ্যা দেওয়ার, পরবর্তীতে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে গ্রামসির যে অর্গানিক ইন্টেলেকচুয়ালের কথা বলছে, সেইখানে সিভিল পাওয়ারকে, সিভিল রাইট এস্টাবলিশ করার জন্য সিভিল সোসাইটি কনসেপ্ট, সেটা ভিন্ন একদিন আপনার সাথে আমি কথা বলতে পারবো। সিভিল সোসাইটি কনসেপ্টটি পাশ্চাত্যের থেকে এখানে ইনপুট দেওয়া হয়েছিল, এবং তাদের স্বার্থ রক্ষাকারী যে গোষ্ঠীটি সিভিল সোসাইটি কনসেপ্টটি 90 দশকের প্রথম একটি পত্রিকার মাধ্যমে আনলেন। এবং একই সঙ্গে সেই সময় তিনি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তাদেরকে কলামিস্ট বানালেন, তাদেরকে এক ধরনের ইন্টেলেকচুয়াল চর্চা করার স্পেস দিলেন। এবং খেয়াল করে দেখবেন তাদের একটি বড় অংশ পাকিস্তান ফেরত সামরিক বাহিনীর লোক। লোক। অর্থাৎ পাকিস্তান থেকে যারা এসছিলেন, আর্মিতে জয়েন করেছিলেন বঙ্গবন্ধুর উদারতার সুযোগে, সেই মানুষগুলোকে যারা যখন অবসরপ্রাপ্ত হলো তাদেরকে তিনি লেখক বানালেন, ইন্টেলেকচুয়াল অ্যাটমসফিয়ার দিলেন তাদেরকে। কোড অ্যান্ড কোড বলছি, সুশীল সমাজের ট্যাগ লাগানো হলো তাদের। এই গোষ্ঠীটি শুরু থেকেই বলে আসছিল, এবং তাদের যে লিড করলেন যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটি নিঃসন্দেহে এক মুক্তিযুদ্ধের এক সময় অংশ নিয়েছিলেন, এবং একটি একটি দল করতেন,
আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল করতেন। এবং সেই ব্যক্তিটি প্রথম বাংলাদেশের রাজনীতিতে একটি টার্ম চালু করলেন, বাংলাদেশ কি ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে। খেয়াল করে দেখবেন ব্যক্তিটির নাম 90 বলবেন? দশকে। এইটি নামটি আপনি আমি সবাই জানি, কারণ আমি কেন এই মুহূর্তে নাম বলছি না, ব্যক্তিগত আচ্ছা, হ্যাঁ। আক্রমণগুলি আমি করতে চাই না সেই ওকে, জায়গা ঠিক থেকে। আছে। হ্যাঁ, সেই জায়গা ওকে। থেকে আমার ধারণা দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন, কারণ আমি তো শিরোনামটা সহ বলছি, যেটা লিখেছিলেন একজন ব্যক্তি সেই সময়। বাংলাদেশকে কি ব্যর্থ রাষ্ট্র হচ্ছে। ব্যর্থ তো রাষ্ট্র হতে এই যে যাচ্ছে। ব্যর্থ রাষ্ট্র হচ্ছে, এই চিন্তাটি বাংলাদেশ রাষ্ট্রের ছিল না। কারণ 90-এর আন্দোলনের পরে নতুন করে যে বাংলাদেশকে, গণতন্ত্রকে কতটা শক্তিশালী করা যায়, এই দেশে নূর হোসেনের মতো শহীদদের, একেবারে সাধারণ শ্রমজীবী মানুষ থেকে উঠে আসা মানুষরা শহীদ হয়েছিলেন, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক বলেছিলেন, স্বৈরতন্ত্রের উৎপাটন চেয়েছিলেন। সেই সময়ে একজন কথিত সুশীল এবং কথিত সাংবাদিক, আমার কাছে আজকে এই কথিত শব্দটি আমি সচেতন ভাবে প্রয়োগ করলাম, কারণ সত্যিকার অর্থেই একজন সাংবাদিক তার নিজের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়, এটি আমার কনসেপশন অন্তত হয় না আর কি। কারণ আমাদের তো অন্যরকম উত্তরাধিকার আছে। শহীদুল্লাহ কায়সার, সিরাজউদ্দিন হোসেন, সেলিনা পারভিন, শহীদ সাহেব, তাদের রক্ত তো আমাদের জাতীয় পতাকায় মিশে আছে। তো ফলে তাদের উত্তর চেতনার উত্তরাধিকার যদি আমরা হই, আমরা তো বাংলাদেশকে কি করে শক্তিশালী রাষ্ট্র করা যায় সেটা দেখার কথা, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র করার কথা না। তো সেই রকম একটি জায়গা থেকে এই প্রপঞ্চটি দেখবেন আপনি এই গত কয়েক দশক ধরে কিন্তু বারংবার বারংবার আলোচনায় এসছে। এবং 2009 সালেও দেখবেন, আমি কেন 32 নম্বরের সাথে রিলেটেড করছি আপনাকে, 2009 সালেও দেখবেন যখন 111 আসলো, 7 সালে যখন 111 আসলো, তখন -2 ফর্মুলা, বিরাজনীতিকরণের ফর্মুলা আসলো। একটা চেষ্টা, হ্যাঁ। এবং তখন আপনার সেই সময় প্রথম দিকে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়ার একটা প্রবণতা তৈরি হলো, কি সেনাবাহিনীতে, কি সিভিল সোসাইটিতে, অর্থাৎ সেই শক্তিকে কাছে টানার। সেইটা যখন ছাত্র জনতা এবং শ্রমিকরা টের পেলেন, টের পেয়ে যখন তারা প্রতিরোধ গড়ে তুললেন, তখন কিন্তু মইনু আহমেদের ওই বিজয় দিবসের অনুষ্ঠানে আর্মি স্টেডিয়ামে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে গিয়ে জাস্ট 360 ডিগ্রি টার্ন ওভার করলো আর্মি, তখন করে বলল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রাপ্য মর্যাদা তাকে দিতে হবে। সেই অনুযায়ী আজকে ধারাবাহিকভাবে যদি আপনি মেলান এসে বাংলাদেশের শেখ হাসিনাকে, অবশ্যই অন্যায় করে থাকলে তার সরকারের পতন হবে, পতন হয়েছে, কিন্তু আপনি বিরাজনীতিকরণের যে খেলাটা আপনার, নামছে। পৃথিবীতে যতগুলো কান্ট্রিতে বিরাজনীতিকরণ হয়েছে, তখনই কিন্তু এই বিরাজনীতিকরণের প্রক্রিয়া হিসেবে মব ভায়োলেন্সের জন্ম হয়েছে, যেটা এখন বাংলাদেশে চলমান আছে। এবং সেই চলমান। মব ভায়োলেন্সের মধ্য দিয়ে পরবর্তীতে কিন্তু একটি ইসলামিক ফ্যানাটিক গ্রুপের উত্থান ঘটে। আপনি সেটি সেই চেচিনিয়া থেকে শুরু করে, আলজেরিয়া থেকে শুরু করে, আমাদের একেবারে কাছাকাছি আফগানিস্তান পর্যন্ত আপনি হুম। মিলিয়ে দেখবেন হিস্ট্রিটা। ফলে এই পূর্ব বাংলায় আমরা যে এত বছরের লড়াই সংগ্রাম করে স্বাধীন হলাম, সেই স্বাধীনতাকে খর্ব করার জন্য পাকিস্তান তো বসেছিল না, আইএসআই তো কোনোদিন বসেছিল না, তারা এই দীর্ঘ 53 বছর যাবৎ চেষ্টা করে গেছে। আর তাদের যে এলাই আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক, সেই এলাইগুলো এখন সক্রিয় আছে। ফলে এই টোটাল নেক্সাসের একটি ছোট পার্ট, ছোট অনুষঙ্গ হচ্ছে 32 নম্বর। অর্থাৎ এই 32 নম্বর, খেয়াল করে দেখবেন, 32 নম্বরের বাড়িটিকে কেন্দ্র করে বদরুদ্দিন উমরের একটি লেখার কাটিং এখন দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক। তো ওমর ভাই আমার মানে শিক্ষক মানুষ, অধ্যাপক মানুষ, আমিও আমার কৈশোরকালে একসময় ওনার লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলাম, লেখালেখির দিকে ঝোঁক ছিল বলে। ফলে আমি নিবিড় ভাবে দেখার সুযোগ হয়েছিল আমার ওমর ভাইকে। আচ্ছা। ওমর ভাই তার এত পাণ্ডিত্যের জীবনে বঙ্গবন্ধুকে নিয়ে যত হাজার, যত লাখ শব্দ লিখেছেন, সেই মানে তার সমালোচনা করে, তার বিরোধিতা করে, সেইটা যদি উনি সেই কাজে ব্যয় না করে আমাদের মতো বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রাখতেন, তাহলে হয়তো অনেক ভালো হতো। যাহা মিথ্যা কথা একটা লিখেছেন উনি, ওটার মধ্যে যে বঙ্গবন্ধুর এই বাড়িকে কেন্দ্র করে, ওই বাড়িটি কিভাবে তিনি তৈরি করেছিলেন, এটি এই জায়গাটি কিভাবে পেয়েছিলেন, এই ধানমন্ডি আবাসিক এলাকা, এটি ওই এলাকায় যারা পুরনো বাসিন্দা আছে প্রত্যেকেই জানে। এবং ওমর ভাইয়ের এই পুরনো লেখাটি নিয়ে সেই সময়ে দৈনিক সংবাদে সন্তোষ গুপ্ত দীর্ঘ লেখা লিখেছিলেন। ওমর ভাই বা এখনকার প্রজন্ম তো পড়াশোনা করে না, ফলে আমাদের কাছে সেই তার কাউন্টার ন্যারেটিভটা, ওমর ভাইয়ের এই বক্তব্যের জবাবগুলো আমাদের জানা আছে।
আমি কেন এই কথাটা বলছি ধরেন, এই 32 নম্বরে কেন আক্রমণটা আসলো? আসলে 32 নম্বর তো একটা বাড়ি, এটার তো ধরেন যে ইট পাথর, ইট পাথরের তো কোনো প্রাণ নাই, কিছু মুরাল ভাঙা হয়েছে সারা দেশে বঙ্গবন্ধু। তো এইগুলি কেন করা হয়? আমার আপনারটা তো করা হয় না, ওইটা কেন করা হচ্ছে? কারণ বঙ্গবন্ধু, শেরেবাংলা ফজলুল হক, হোসেন শরীফ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, সবাইকে ছাপিয়ে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। এবং বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু হয়ে ওঠা একটা তরুণ মুজিব বা মুজিব ভাইয়ের কিন্তু বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন। কারণ তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের বাঙালিকে তিনি দেখাতে পেরেছিলেন যে স্বাধিকারের স্বপ্ন। যেই বাঙালি আজকে থেকে তা না তো শত শত বছর ধরে যুদ্ধ করেছে। এখানে তেবাগ আন্দোলন হয়েছে, টঙ্ক আন্দোলন হয়েছে, এইখানে আপনার ফরাজি আন্দোলন হয়েছে, কত কত আন্দোলন না হয়েছে এখানে। এখানে সাঁওতাল বিদ্রোহ হয়েছে ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য। আপনার হ্যাঁ, এখানে সূর্য সেন, প্রত্যেকে, কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে বঙ্গবন্ধু 71-এ বাঙালিকে প্রথম স্বাধীনতার স্বাদ দিয়েছিল। ফলে বঙ্গবন্ধুর বাড়িটাই তো এই যে বলা হয় না যে আতুর ঘর, ওরাই তো বলে যে, ওরা বলে ফ্যাসিবাদের আতুর ঘর। ওরা খুব ভালো আইডেন্টিফাই করেছে, কারণ ওদের কাছে বাঙালির দর্শন, বাংলাদেশ দর্শন ওদের কাছে ফ্যাসিবাদ, ওদের কাছে। কারণ ওরা যেহেতু পাকিস্তান দর্শনকে বিশ্বাস করে। আমি সে কারণেই বলছি যে এই 32 নম্বরের বাড়িতে আগুন দেওয়া, 32 নম্বরকে গুড়িয়ে দেওয়া, এটি আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে ওদের ভয়ের প্রকাশ। ওরা ভীত, ওরা সন্ত্রস্ত, ওরা আসলে বাঙালিকে খুব ভালো চিনেছে, ওরা আসলে বাংলাদেশের মানুষকে খুব ভালো চিনেছে। যারা এই দেশটাকে পাকিস্তান দর্শন বানাতে চায়, তাদের যারা কি বলবো আর কি মাস্টার মাইন্ড, সেই আইএসআই জানে বাংলাদেশের মানুষ কি জিনিস। তারা জানে, তারা তো 71 লক্ষ্য করেছে। একটু ওয়েল, এত ওয়েল ট্রেনিং একটা পাকিস্তান সেনাবাহিনী তো আমার দেশে কৃষক মজদুর ক্ষেত মজুরদের কাছে হারছে। ফলে ওই পেইনটা তাদের আছে। ফলে তাদের দোষর, যেমন 71-এ যে তরুণরা ছিল, আমি আপনাকে বাবা, মানে আমি আসলে একটা না হয়তো অনেকগুলো প্রসঙ্গ উইন্ডো খুলছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আপনি কোনো দেখেন অসুবিধা নেই, আমি আপনার কথা এই শোনার জন্য। আন্দোলনে যারা, এই আন্দোলনের কথিত আন্দোলন, অর্থাৎ এই 32-এ যে কথিত আন্দোলনে যারা অংশগ্রহণ করলো, তাদের বড় একটি অংশ কিন্তু তরুণ। আপনি খেয়াল করে দেখবেন 71 সালেও কিন্তু এই তরুণদের একটি অংশ ছিল যারা এই দেশ চায় নাই। তারা কারা? তারা আলবদর, আলবদর বাহিনী, যেটি ইসলামী ছাত্র সংঘের পক্ষ থেকে যেটা গ্রহণ করা হয়, জামাতে। খেয়াল করে দেখবেন তারাও কিন্তু তরুণ ছিল। তো আবার মুক্তিযুদ্ধও কিন্তু করেছে এই দেশের তরুণরা। বলুন। ফলে এইখানে ভাবলে মানে ভুল করবে, মানে ভুলে গেলে চলবে না, এই তরুণরাই, যেই তরুণরা 32 নম্বর ভাঙছে, এটাই বাংলাদেশের 68% তরুণের প্রতিচ্ছবি নয়। ফলে ওই যে আমি আলোচনাটা শুরু করেছিলাম স্তম্ভিত শব্দটি দিয়ে, ধরেন স্তম্ভিত মানুষ সেই সময়ই হয়ে যায় যখন তার দুঃস্বপ্নেরও অতীত কোনো ঘটনা ঘটে যায়। আমি যদি আমার জন্মদাত্রী, আমি খুব, মানে শুনতে খারাপ শোনা যাবে, যে ইসলামে বলা হয়েছে যে কেউ যদি তার জন্মদাত্রীর সঙ্গে জেনা করে, সেই পাপের কোনো মাফ নাই। ফলে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ কিংবা 32 নম্বর আমাদের কাছে একটি প্রাণহীন বাড়ি নয়। কোনো বাঙালির কাছে এটা একটি প্রাণহীন বাড়ি নয়, এটি আস্থার প্রতীক। এই বাড়িটি আমাদের স্বপ্নের প্রতীক, এই বাড়িটি আমাদের আত্মমর্যাদার প্রতীক। ফলে সেই জায়গাটায় তারা আঘাত করতে চেয়েছে। এই আঘাত করে তারা যে অপরাধ করেছে, তারা মায়ের সাথে জেনা করার অপরাধ করেছে। ফলে আমি না পারি, লোপা ভাইটাকে আপনাকে বলতে পারি, আমাকে যে কোনো সময় তারা মেরে ফেলতে পারে, নানা কিছু করতে পারে। আমি না পারলে আমার সন্তান সেই হিসাব বুঝে নেবে, আমার সন্তান না পারলে তার সন্তান সেই হিসাব বুঝে নেবে। এটাই বাংলার ধর্ম। আর নতুবা একজন বঙ্গবন্ধু এত বড় বড় নেতা থাকতে জন্ম হতেন না। কারণ এই মাটি বারবার কিন্তু খুব রক্তভুক মাটি। এই পূর্ব বাংলার মানুষ শুধুমাত্র স্বাধিকারের প্রশ্নে বহুবার রক্ত দিয়েছে। ফলে সে জানে মায়ের মর্যাদা কি করে প্রতিষ্ঠা করতে হয়। বাংলাদেশের মানুষের মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা থাকলেও মায়ের প্রশ্নে দেখবেন যে তারা এক এবং অদ্বিতীয় হয়ে ওঠে। কারণটা হচ্ছে এই মানুষ, এই দেশের, এই ভারতবর্ষের মধ্যে বিশেষ করে পূর্ব বাংলার মানুষ অসম্ভব রকম ভাবে মাতৃভক্ত মানুষ। ফলে সেই মায়ের জায়গা থেকে, মায়ের মাটি যখন বিপন্ন হয়, বাংলাদেশ যখন বিপন্ন হয়,
তখন তো মানুষ ঘুরে দাঁড়াবেই। আরেকটি কথা আপনাকে বলতে চাই, আপনি যদি আমাকে প্রশ্নটি করেননি, কিন্তু এই যে সেনাবাহিনীর ক্ষেত্রে ধরেন, আমি খুব খুশি হয়েছিলাম যে ধরেন বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যে তাদের অবস্থান থেকে একটা রিয়াকশন দেখা যাচ্ছিল এই 24-এর কোড অ্যান্ড কোড যে অভ্যুত্থান বা বিপ্লব। আমি ব্যক্তিগতভাবে যদিও সেটা বিশ্বাস করি না, কিন্তু তারা সেই আন্দোলনের সমন্বয়িত করেছিলেন। আমি খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করতে চাই, কারণ এই ভদ্রলোকের অনেক সুনাম ছিল সেনাবাহিনীতে, ইকবাল করিম হ্যাঁ, ভুইয়া, জেনারেল নির্ভর করি। ইকবাল করিম ভুইয়া। তো ইকবাল করিম ভুইয়ার কাছে বিনয়ের সঙ্গে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, আপনার ভাষ্য অনুযায়ী 4 জানুয়ারি থেকে 17 জানুয়ারি ফেসবুকে যে পাবলিক স্টেটমেন্ট আপনি দিয়েছেন ঘটনা প্রবাহের 24 জুলাইয়ের, এবং অকাল সিজার বলেছেন এই অভ্যুত্থানকে, হ্যাঁ, আপনার একটুও নড়ে নাই? আপনার 32 নম্বরে আঘাত করার কি একটুও নড়ে নাই? আপনি আপনি তো কমান্ড করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, আপনি তো এই বাংলাদেশ সেনাবাহিনীকে কমান্ড দিয়েছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছেন, সেই শপথ নিয়েছেন। আপনি কি ফিল করেন নাই যে আপনার শপথ ভঙ্গ হচ্ছে এখন? 32 নম্বর আমার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। শেখ মুজিব শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, শেখ মুজিব বাঙালির সম্পদ। এই বোধ কি তার হয়নি? ইতিহাসের কাছে জবাবদিহিতা ওনার করতে হবে, আর সবার আগে করতে হবে যে কন্যা রেফারেন্স দিয়েছেন, আমি নিশ্চিত সেই কন্যা এবং তার বিবেকের কাছে তিনি আজীবন দায়বদ্ধ থাকবেন যদি এই ব্যাপারে তার স্পষ্ট অবস্থান ব্যক্ত না করেন। একই কথা বর্তমান সেনাবাহিনী প্রধানের প্রতি আমার, যে আপনি শপথ গ্রহণ করেছেন আমার টাকায়, আমার মতো এরকম অসংখ্য বাঙালির টাকায়, আপনি আজকে জেনারেল ওয়াকারুজ্জামান। কারণ এই রাষ্ট্রকে একজন সেনা সদস্য, একজন যোদ্ধা তৈরি করার পেছনে অনেক টাকা ব্যয় করে। আপনাদেরকে তৈরি করা হয়েছে আমাদের দেশের জান মাল স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আপনি তো 5ই আগস্ট বলেছিলেন আমি দায়িত্ব নিলাম, কোড অ্যান্ড কোড বলছে আমি এই দায়িত্ব নিলাম, এই শব্দটি বলেছিলেন। বলেছিলেন। এই কি দায়িত্বের নমুনা? বাংলাদেশের মানুষ প্রথম আপনার ভাষ্য শুনেছিল, তখন কোন ডক্টর ইউনূসের ভাষ্য শুনে নাই। বাংলাদেশের মানুষ সেই দিন আপনার প্রতি আস্থা রেখেছিল, সেই আস্থার প্রতিদান এইভাবে দিচ্ছেন। আপনারাও কি তাহলে সেই পথেই হাঁটবেন? বারবার বাংলাদেশের সংবিধান যেভাবে সামরিক বাহিনী হাতে বুলন্ডিত হয়েছে, অতীত থেকে শিক্ষা নিন। বাংলাদেশের মানুষ কিন্তু সেই সমস্ত সামরিক অফিসারদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিদায় করেছে। ফলে আমি বিনয়ের সঙ্গে বলবো আপনাদেরকে, বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয়েছে রক্তের মধ্য দিয়ে, এবং সেই রক্ত 1971-এর রক্ত, এটা ভুলে যাবেন না আপনারা। আপনাদের প্রতি এখনো পর্যন্ত আমার সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলছি, নিজের শপথের প্রতি একবার তাকান, নিজের যোদ্ধা সত্তার প্রতি একবার তাকান। দেশ আজ বিপন্ন, বাংলাদেশ ইন অ্যাটাক, সেভ বাংলাদেশ। নিজের বিবেকের কাছে এই নালিশ করলাম, আপনারা আপনাদের বিবেকের দিক থেকে নিজেদেরকে বিচার করেন। আমার কাছে 32 শুধুমাত্র একটি বাড়ি নয়, আজকে ঘটনার একের পর এক যখন ঘটে যাচ্ছে, এই সরকারের যে স্টেটমেন্ট বলে দেয়, যে সেই স্টেটমেন্টের ভাষা বলে দেয় যে বাংলাদেশ আসলে কোন দিকে হাঁটছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখনো মরে যায় নাই। আপনারা আজকে যারা এই 24-এ শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদ পরিবারের প্রতি নমস্য সালাম জানাই, কিন্তু এই দেশে 30 লাখ শহীদের পরিবারও রয়ে গেছে, তাদের উত্তরাধিকার রয়ে গেছে। এই কথাটি নিশ্চয় জেনারেল ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনূস আপনারা ভুলে যাবেন না। 2000 হোক আর 10,000 হোক, 24-এ যেই মারা গেছে তাদের বিচার করেন। ও শেখ হাসিনা 30 লক্ষ শহীদের হত্যাকারীদের, হত্যার সহযোগীদেরকে বিচার করেছিলেন, সেই বিচারটাও পারলে কইরেন। কারণ আপনার তো আর মনে হচ্ছে না আমার যে বাংলাদেশ দর্শনে বিশ্বাস করছেন। হুম। ফলে লোপাপ আমি বলি, শেষ করব একটা কথা বলেই শুধু, 32 সে হামলা করে যেই ভুল করেছে এরা, এই ভুলের মাসুল তাদেরকে কড়াই গন্ডায় গুনতে হবে। আমি না পারি, আমার সন্তান না পারুক, তার উত্তরাধিকারের কাছে এই দেশের মানুষের কাছে দিতে হবে, দিতেই হবে। ইতিহাসের শিক্ষা এমন। নজরুল কবির ভাই, এই যে এরা, হ্যাঁ,
এই যে বিক্ষোভকারীরা, এদের রাজনৈতিক মানে কম্পোজিশনটা কিভাবে, মানে এদের এরা কারা আসলে, এদের এদের পিছনে শুনেন, কোনো এখানে নানা রাজনৈতিক রকম ভেস্টেড ইন্টারেস্টেড লোক আছে। এতক্ষণ যাবত যেই কথাটি বললাম, এদের একটা অসাধারণ ঐক্য আছে। সেটি ঐক্যটা? হচ্ছে ওই যে আমি বারবার বলছি যে পাকিস্তান দর্শনের ঐক্য। আপনাকে পাকিস্তান। মনে করতে হবে, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি। জি। জিয়াউর রহমান এমন একটি লোককে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, শাহ আজিজুর রহমান, তাহিদ। যিনি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, পাকিস্তানের পক্ষে জাতিসংঘে ক্যাম্পেইন করেছিলেন। আমাদের তো সেই ইতিহাস দেখা আছে। 71 সালে ডিক্লেয়ার্ড রাজাকার আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদদেরকে মন্ত্রী বানিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আপনাকে বুঝতে হবে, তাদের চেতনার যে সমস্ত উত্তরাধিকাররা আছেন, জামাতের চেতনা উত্তরাধিকাররা, আজকে যে শিবির ছিল, আমি গণমাধ্যমে এই আন্দোলনের ক্ষেত্রে, এমনকি আজকের যে সমন্বয়ক সার্জিস ঢাকা রিপোর্টার্স ইউনিটে তার 8 দফা কর্মসূচি ঘোষণা করার জন্য সেই দিন যখন নাকি প্রেস রিলিজ সংবাদ সম্মেলন করতে এসেছিল, আমি সার্জিসকে বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে, যে সার্জিস, তোমরা কেন শিবিরকে সমন্বয়ক বানাইলা সারা দেশে? তখন সে বললো, কারো গায়ে তো শিবির লেখা ছিল না। সেই সার্জিসের বক্তৃতার মধ্য দিয়ে সার্জিস প্রমাণ করেছে সে যে জানতো যে শিবির যে ছিল। শিবির শিবিরের সমাবেশে বক্তৃতা করে সার্জিস কিন্তু বলেছে। আমরা কিন্তু বাবারা ভুলে যাই নাই সেই সমস্ত সত্য। ঘোড়ার ঘাস কেটে 35 বছর 36 বছর সব সাংবাদিকতা করি না। এই দেশের মানুষই আমাদের তথ্যের আধার। ফলে আপনাকে বলি, কালকের এই সমাবেশে সবাই, ওই যে বলে না যে ইয়াতে মাথায় বড়ই রেখে খাওয়া, কালকে অনেকেই মাথায় কালকে এবং পরশুদিন মাথায় বড়ই রেখে খেয়েছে। নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়ি তো শামীম ওসমানের দাদার বাড়ি না, নাটার বাড়ি না। ওটা আওয়ামী লীগের জন্ম হয়েছিল সেই বাড়ি থেকে। তো ওসমান সাহেবের সেই বাড়িতে কালকে কারা নেতৃত্ব দিয়েছে? দিনের বেলা বিএনপি ডিক্লেয়ার করেছে, গণমাধ্যম, আমার খবর না এটা, 71 টেলিভিশনে গণমাধ্যমে নারায়ণগঞ্জের স্থানীয় প্রতিনিধি তিনি বলেছেন, বিএনপির আহ্বায়ক মেম্বার সেক্রেটারি বলেছে রাতের বেলা আমরা আক্রমণ করতে যাব, তাই করেছে। তো সুতরাং সকলেরই ভেস্টেড অংশ। আমি আবারও বলি, তার মানে কি বিএনপিতে কোনো মুক্তিযোদ্ধা নাই? হ্যাঁ, সে বিএনপিতে প্রশ্নটা মুক্তিযুদ্ধ, করতে চাচ্ছিলাম। হ্যাঁ, মুক্তিযুদ্ধ আদর্শ কেউ নাই? অ্যাডভোকেট ফজলুর রহমান উজ্জ্বল উদাহরণ। আওয়ামী লীগ তো দেশেই নাই। আওয়ামী লীগ থেকে শুরু করে সাধারণ মুক্তিযোদ্ধা কেউ কোনো কথা বলেনি প্রথমে। প্রথম যে এই এদেরকে নিয়ে আমাদের অগ্রজ প্রজন্ম যে ব্যক্তিটি প্রথম প্রতিবাদ করেছিল, তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, অ্যাডভাইজার, অ্যাডভোকেট ফজলুর রহমান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি, একসময় কাদের সিদ্দিকীর দলও করেছেন, তার দলের যে মহাসচিব ছিলেন, সেই অ্যাডভোকেট ফজলুর রহমান স্পষ্ট তো এই বিষয়ে অবস্থান দিয়েছেন। মেজর হাফিজ কালকে বিএনপির বিএনপি মনে এক সংগঠনের অনুষ্ঠানে তিনি বলেছেন যে 32 নম্বরে যেটি ঘটেছে সেই ঘটনা কে সিরিয়াসলি নিতে হবে, এবং তিনি অবশ্য অন্য আরেকটি দাবিও করেছেন যে সেটা খুবই, মানে ব্যক্তিগত আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে, বলেছেন যে ভারতের কোনো সুযোগ সাজস আছে কিনা এই ঘটনার সঙ্গে সেটা খতিয়ে দেখতে। মানে ফজলুর রহমান বলেছেন, বা বিচ্ছিন্নভাবে যদি ওনাদের দল থেকে কেউ বলেন, কোনো দল তো বলে নাই। এখন আমরা কিন্তু বলতেছি একটা নির্বাচন হওয়া উচিত, একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসা উচিত, এরকম কিন্তু বলছি। কিন্তু বিএনপির যে, এই যে বিএনপির নেতৃত্বে ঐতিহাসিক স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে, তাহলে বিএনপির উপরে কিন্তু একটা মানুষ এই মুহূর্তে ভরসা করছে, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নামতে পারছেন না। তো একটা খুবই জটিল পরিস্থিতি। এই জটিল আচ্ছা, না, পরিস্থিতিতে সেই জায়গাটা থেকে লোপাপা, এই জায়গাটায় আমি বলি একটু, আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটু ডিফার করছি আপনার সঙ্গে, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে প্রথম যখন বিএনপি একটি সমাবেশ করলো, জি। ধরেন যে 15 দিনের মাথাতেই, জি। সেই সময় তারা প্রথম 3 মাসের টাইম দিল, 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, নির্বাচন, হ্যাঁ। এবং সেটা ব্যাপক সমালোচনা হলো তখন, পক্ষে হ্যাঁ, বিপক্ষে নানা রকম আলোচনা আসলো। বিএনপি সেই অবস্থান থেকে, এবং সেই দিন 5ই আগস্টের পরে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রথম ভাষ্যগুলোকে নিয়ে মানুষের মধ্যে নানা রকম রিয়াকশন, মিশ্র প্রতিক্রিয়া হয়। মিশ্র প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে। দ্বিতীয় তারেক জিয়ার দ্বিতীয় ভাষণের থেকে
কিন্তু বিএনপির চেহারা পাল্টানো শুরু হলো। হুম। তারা এই সরকারকে সময় দেওয়ার কথা বললো, একটু এবং টাইম তারা অনেক বাড়াতে চাই। অনেক ম্যাচিউরলি তারা কিন্তু এরপরে তারেক রহমান বলার চেষ্টা করলো। এবং ফ্যাক্ট এইটা যে তার গত 6 মাসে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী কিন্তু বহিষ্কৃত হয়েছে তাদের ভাষায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। আর বাংলাদেশের বাস্তবতা হলো চান্দাবাজি ধান্দাবাজি করার অভিযোগ। তো এই যে একটি দল যখন, বিএনপির মতো একটি বহুমাত্রিক মানুষের দল যখন শিফটিং করে, এবং যেই বিএনপি দীর্ঘদিন জামাতের সঙ্গে এলাই হয়ে রাজনীতি করেছে, মানে আমার কাছে, আমি খুব যদি একজন গণমাধ্যম কর্মী হিসেবে নিবিড় পর্যবেক্ষণ করি, জি। সমাজটাকে বোঝার চেষ্টা করি, যে বিএনপি কিন্তু এখন তার একটা মানে শিফটিং চলছে, তার একটা ট্রানজিশন পিরিয়ড চলছে। ফলে বিএনপির ভেতরেও তো ভাইসাস রয়ে গেছে। হ্যাঁ। বিএনপির ভেতরেও তো পাকিস্তান দর্শনের টপ টু বটম অনেক লোক আছে, আমার এলাই রয়েছে। জামাত দীর্ঘদিন প্রচুর শিবিরের ছেলে পেলে একসময় ছাত্র দল করেছে, জামাত তার অস্তিত্বের সাথে ছাত্র দলের মাধ্যমে কাজ করেছে। ফলে তাদের অনেকেই তো এখন বিএনপি নেতা হয়ে গেছে। ফলে এই যে নিজের দলের ভেতরের যেই ইনার স্ট্রাগল, সেই স্ট্রাগলের মধ্য দিয়ে বিএনপিকে কিন্তু এগুতে হচ্ছে। আপনি এবং 111-এর একটি বড় ধাক্কা কিন্তু বিএনপি, যেটা আওয়ামী লীগকে সামলাতে হয় নাই, কিন্তু সেটা কিন্তু বিএনপিকে সামলাতে বিএনপি কে হয়েছে। সামলাতে হচ্ছে, অনেক বছর যাবত তারাই। ফলে ফলে সেখানে ধরেন যে সাইফুর রহমানের মতো লোক, মান্নান ভুঁইয়ার মতো লোক, এই হান্নান মেজর ভুঁইয়ার হাফিজের মতো মতো লোক। লোক, তারা কিন্তু সংস্কার এর দিকে চলে গিয়েছিলেন, সেখান থেকে এসে দলে অ্যাকোমোডেশন করা। ফলে আমি যদি নির্মোহভাবে বিশ্লেষণ করতে চাই, জি। আমি এখনো মনে করি বিএনপির ভবিষ্যৎ পলিটিক্স এর জন্য বিএনপিকে এই মুক্তিযুদ্ধের পক্ষে থাকা ছাড়া তার আর কোনো উপায় নাই। বিএনপির বিকল্প নেই। আক্ষেপের জায়গা ছিল যে মুক্তিযুদ্ধ বলতেই সাধারণ মানুষ বোঝে আওয়ামী লীগ। আওয়ামী লীগ। এইটা তারেক রহমানও কিন্তু তার যে 17 বছরের দীর্ঘ সময়ে স্থায়ী কমিটির একাধিক মিটিং এ কিন্তু এটা তার সিনিয়র নেতাদের সঙ্গে এটা বলেছেন, যে আপনারা যে বলেন আমি জামাতকে মাইনাস করব, মানে আমি মুক্তিযুদ্ধের কথা বললে তো মানুষ আমার কথা শুনে না, ওটা তো অটোমেটিক মুক্তিযুদ্ধের রেজাল্ট চলে যায় আওয়ামী লীগের ঘরে। এটা আমার আমার ধরেন যে আমার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে স্থায়ী কমিটির একাধিক সদস্য এই কথা বলেছিলেন, যে এটা তারেক রহমানের ভাষ্য ছিল। অর্থাৎ 28শে অক্টোবরের আন্দোলন কেন ফেল করলো, ওইটা নিয়ে আমাদের তো সাংবাদিকদের নানা সময় রাজনীতিবিদদের কাছ থেকে নানা রকম কথাবার্তা হয়। সেই সময় 2জন স্থায়ী কমিটির সদস্য কিন্তু আমাকে এই কথা বলেছিলেন, যে দেখো, যে তারেক রহমানের কথা এখন তো আমরা ফেলতেও পারতেছি না, কারণ আমরা যখন বলতাম যে জামাতকে ছাড়া আন্দোলন করেন, তাহলে তার অন্য একটা জাগরণ করি। আজকে দেখেন, সেই রকম একটি প্রসেসে যখন বিএনপি হাঁটা শুরু করেছে, সে কিন্তু নানামুখী আক্রমণের শিকার হচ্ছে। শিকার হচ্ছে, এই হ্যাঁ। জামাত শিবির কিন্তু আজকে ছাত্র দলের বিরুদ্ধে চড়াও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের বিরুদ্ধে কিন্তু এই 5ই আগস্ট পরবর্তী সময়ে প্রথম চড়াও হয় শিবির। ঢাকার বাইরে বিভিন্ন ক্যাম্পাসে এখন কিন্তু ফাইট হচ্ছে শিবির ভার্সেস হুম। ছাত্র দল, ছাত্র দল। আধিপত্য লড়াই, দখলদারিত্বের লড়াইয়ের জায়গাতে। দখলদারিত্বের লড়াই। এই চিত্রগুলি কিন্তু আমরা 91-92 দেখেছিলাম, দেখেছে, এই হ্যাঁ। চিত্রগুলি আমরা 2001, 2, 3 দেখেছিলাম। এই যে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, রিজভী ভাই যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতা, তখন তাকে এই ইয়ের সঙ্গে ফাইট করতে হয়েছে না, শিবিরের ক্যাডারদের সঙ্গে। তার তো তাদের সঙ্গে ফাইট করে ঠিকতে হয়েছে, তারপর সে যে এখনো ফিজিক্যালি আনফিট, শিবিরের ফাইটের কারণে। তো আমি সেই রকম বাস্তবতার জায়গা থেকে যেটা বলতে চাই, যে বিএনপি, আমি ওই আমার ব্যক্তিগত এখন যেটা আমার একটা আস্থার জায়গা, এই গত 6 মাসে তাদের কার্যক্রমের মাধ্যমে হয়েছে, যে তারা চেষ্টা করছে সত্যিকার অর্থে একটা মধ্যপন্থী দল হতে। দল হতে, ওকে। ফলে এই ট্রানজিশন পিরিয়ডে তো ঘটবেই। যেমন 32-এর ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে ইশরাকের, মানে মুক্তিযোদ্ধা বাবার সন্তান সাদেক সাদেক হোসেন হোসেন খোকার সরাসরি। সন্তান ইশরাকের কিছু নেতা কর্মীরা 32-এ সেদিন রাত্রে গিয়েছিল। এটি আমার আপনার বলতে হয় না, এটি ওই বৈষম্যের লোকজন বলতেছে যে এখন আমরা যাই নাই, ইশরাকের লোকজন গেছে। মুক্তিযোদ্ধার ছেলেই ডিক্লেয়ার তো। করল, ডিক্লেয়ার করলা তোমরা কর্মসূচি, তো বিএনপি ঢুকতে দিলাকে, মানে রিয়েলিটি গুলি বুঝেন। তো আবার ওই যে নারায়ণগঞ্জে দেখলাম বিএনপি নেতৃত্ব দিচ্ছে। তো এই মানে এই ভাইসাস গুলো তো হবে, এই টানাপোড়েন গুলি হবে, কিন্তু এটা দিয়েই মোটা দাগে কোনো সমীকরণ এখনই টেনে ফেলার সময় নয়। আমি স্ট্রেইট মনে করি যে আওয়ামী লীগ কি করবে জানি না, কারণ আওয়ামী লীগের আত্মসমালোচনাটা কতটুকু হচ্ছে আমি জানি না। আমার কথা হচ্ছে যে এইখানে পাকিস্তান দর্শনের পক্ষের লোক কাজ করছে। এইটা ভাই আপনারা যারা দেশ ছেড়ে আছেন, পলায় আছেন বা যেমনি থাকেন,
আপনাদের চেয়ে এই দেশের মানুষ যারা এখানে কষ্ট করে রয়ে গেছে থাকছে তারা অনেক বেশি ভালো জানে। অনেকবার ভালো জানেন ফলে অবশ্যই। আপনাদের এখন আওয়ামী লীগের নিজেদের ভুল কোথায় ছিল, আমি ধরে নিচ্ছি আপনার রাজনৈতিক বিশ্বাস থেকে আপনার ভুল কোথায় ছিল, ট্রাই টু অ্যানালাইজ দেম, ফর গড সেক ওইটাকে অ্যানালাইজ করেন যে আপনার সাংগঠনিক রাজনৈতিক কৌশলগত কোথায় ভুল ছিল আপনাদের, সেইটা রিয়েলাইজ করে সেইটা বিশ্লেষণ করে সেই অনুযায়ী জনগণের পাশে এসে দাঁড়ান। আর নতুবা ইন এন এভারেজ আওয়ামী লীগের যেই স্রোতটি আছে নীরব সমর্থক, তাদের সমর্থন আওয়ামী লীগ পাবে না। হারাবে। মানুষ ঘরে বসে থাকবে, ওই যে আমি প্রথম শুরু করছিলাম আপা, স্তম্ভিত, স্তম্ভিত হয়ে বসে থাকবে। ৭৫-এ তাই হয়েছিল, আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে যায় নাই, বঙ্গবন্ধুর প্রেমিকরা তো নিশ্চিহ্ন হয়ে যায় নাই, কিন্তু স্তম্ভিত হয়ে গিয়েছিল। ফলে এই স্তম্ভিত অবস্থায় মানুষের মন যে মানে ভয়ে কুকড়ে অভিমানের রাগে যখন একেবারেই নিঃস্ব হয়ে গেছে, সে এইরকম উপলব্ধি যখন তার, সেই মানুষটাকে জাগানোর দায়িত্ব তো রাজনীতিবিদদের। সেই রাজনীতিবিদদের যদি আওয়ামী লীগ মনে করে তারা সেই রকম রাজনৈতিক দল, যদি সেই বিশ্বাস সত্যি তাদের এখনো অটুট থেকে থাকে, তাহলে সেইভাবেই জনগণের পাশে কথা বলতে হবে। আওয়ামী লীগ আহ, সভানেত্রী হিসেবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান রইল, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার বক্তব্যের ভাষাও পরিবর্তন করুন। অবশ্যই ষড়যন্ত্র ছিল, আমি একজন সাধারণ নাগরিক যদি বুঝতে পারি, আর আপনি তো রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, আপনার না বোঝার কথা নয়। সেই ষড়যন্ত্র মোকাবেলায় আপনার কোন কৌশল ব্যর্থ হলো, সেই বিশ্লেষণটি করে জনগণের কাছে খোলামেলা বক্তব্য দিন, আপিল করুন জনগণের কাছে। কেন এত প্রাণহানি ঘটলো, রাষ্ট্রের জানমালের দায়িত্ব ছিল আপনার, নিরাপত্তার দায়িত্ব ছিল আপনার, আপনি কেন দিতে ব্যর্থ হলেন, সেই কারণগুলো স্পষ্ট করুন জনগণের সামনে, তথ্য প্রমাণ সহ উপাত্ত সহ প্রস্তাব করুন। আওয়ামী লীগ চাইলে পারে না এমন কোনো কাজ বাংলাদেশে নাই, এটা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নেতিবাচক এবং ইতিবাচক উভয় অর্থে বিশ্বাস করে। ফলে আওয়ামী লীগকে চাইতে হবে, মিন করতে হবে। বঙ্গবন্ধু মিন করেছিলেন বলেই ৭ই মার্চেই বলতে পারছিলেন আমি যদি হুকুম দিবার নাও পারি, যা যা আছে কৌশল কি হবে, গেরিলা কায়দা কি হবে, সব বলে গিয়েছিলেন। উইদাউট বঙ্গবন্ধু ৯ মাস একটা দেশ, মানে তার ফিজিক্যাল উপস্থিতি ছাড়া শুধু নামের উপর একটা দেশ স্বাধীন হয়ে গেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই শিক্ষা নিতে হবে, সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর স্ট্র্যাটেজি কি ছিল, সত্যিকার ভাবেই বঙ্গবন্ধুর দূরদর্শিতা কি ছিল, সেইটা ব্যর্থ হয়েছে বলেই আওয়ামী লীগ আজকে ব্যর্থতায় পর্যবেসিত একটি রাজনৈতিক দল। বঙ্গবন্ধুকে মর্মমূলে ধারণ করেন, বঙ্গবন্ধুর কৌশলকে বোঝার চেষ্টা করেন, তাহলেই বাংলার মানুষের প্রাণ আবার আপনারা বুঝতে পারবেন। বাংলার মানুষ শুধুমাত্র, অনেক আওয়ামী লীগের নেতারা বলেন যে আমরা দিয়েছি, আমি দিয়েছি, কিন্তু উল্টো ভাবে আমি বলতে চাই, বাংলার মানুষ আওয়ামী লীগকে, বাংলার মানুষ শেখ পরিবারকে বারংবার দিয়েছে। আজকে সময় এসছে সেই হিসাব পাল্টা আপনাদের দেয়া। আপনারা বাংলার মানুষকে কতখানি দিয়েছেন, মাইনাস বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু হিসাবের ঊর্ধ্বে, বঙ্গবন্ধু ছাড়া নিজেদের আত্ম জায়গায় দাঁড়ান, সেটি আপনি শেখ পরিবারের সদস্য হন আর না হন। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী নিজের দিকে একবার তাকান, গত ১৭টা বছর আপনি কি করেছেন, আপনার কি ভূমিকা ছিল মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্নে, মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার প্রশ্নে। যারা ফ্রেশ, যাদের বিবেক থেকে সায় পাবেন, যান মানুষের কাছে, একটি মানুষ আপনাদের এর থেকে নিরাশ করবে না। আর যাদের ভেতরে কিন্তু থাকবে, দয়া করে তারা নাম্বারও চেষ্টা করবেন না। জনগণের দ্বারা ভয়ঙ্কর রকম ভাবে, দলের নেতা কর্মীদের দ্বারা ভয়ঙ্কর ভাবে প্রত্যাখ্যিত হবেন। অভিজ্ঞতা তাই বলে, গত ৬টা মাস মাঠ পর্যায়ে বিভিন্ন জেলায় আমি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেই আভাসই পেয়েছি। আহ নজরুল কবির ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এই প্রশ্নটা আমি আপনি এসছেন বলে এখন করব। সেটা হচ্ছে যে আপনি বিএনপির একটা একটা চিত্র দিলেন
আগামী নির্বাচনে আওয়ামী লীগের একটা চিত্র দিলেন। আমরা জামাতকে সবসময় আমাদের দৃষ্টিকোণ একাত্তরে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা নিরপেক্ষ নই। আমাদের কিন্তু এখনো একটা স্ট্রং ফোর্স আছে যারা কখনো পাওয়ারের কাছে যেতে পারে না, সেটা হচ্ছে বামপন্থীরা। আমি এখানে সব বামদের কথা বলছি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদ, সমস্ত বাম, লেফট চিন্তা, ওদের যে একটা, ওরা যে পারছে না, ওনারা কিভাবে আসলে একটা ঐক্যের জায়গায় কি আসা ওনাদের উচিত বা সম্ভব? কারণ ওনারা মুক্তিযুদ্ধের প্রশ্নে ওনারা কোথায়, ওনাদের জন্য আপনার বার্তাটা কি হওয়া উচিত? আপনি কি বার্তা দিতে চান? খুব অল্প শুনেন, করে, আমার আমি জানি ইটস এ ব্যক্তিগতভাবে হিউজ আর কোনো ইস্যু, বার্তা নাই। আমার ব্যক্তিগতভাবে তাদের জন্য কোনো বার্তা নাই। কালকে কিন্তু আমি আমার তারা তো একটা গ্রুপ ফেসবুকে, অফ পিপল। না আমি বলছি, সেই কারণে আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। ধরেন আমি নিজেও তো একটা সময়ে হ্যাঁ, এই মার্ক্সবাদ প্রতিষ্ঠায় কাজ করেছি ছাত্র জীবনে। আমি তো ছাত্রলীগ করি নাই, ছাত্র ইউনিয়ন করেছিলাম। জানি, আমি সেজন্যই করা প্রশ্নটা। ফলে আমার নিজের নিজের যদি চৈতন্যের কথা বলেন, আমি তো বলবো যে আমি 90 পর্যন্ত সিপিবির মানে সমর্থক কর্মী যেভাবেই বলেন ছিলাম। আমি 90 আগেই বুঝে গিয়েছিলাম যে এটি সেই পার্টিটি তার চরিত্রের মধ্যে নাই। ধরেন ওয়ার্কার্স পার্টি যা 14 দলে ছিল। তো ফলে আমি অত ডিটেল বিশ্লেষণে না গিয়েও বলতে চাই, জাসদ আজকে কতগুলি ভাগ, কয়টা ভাগ? অনেক। ওয়ার্কার্স পার্টি ওয়ার্কার্স পার্টির দুইটা ভাগ স্পষ্ট, এবং ওয়ার্কার্স পার্টি নানা সময় ভাঙো বা নিজেরা নিজেরাই ভেঙেছিলেন, নিজেরা নিজেরাই ঐক্যবদ্ধ হয়েছেন। সিপিবি কার্যত এখনো একটা প্ল্যাটফর্ম থাকলে, একবার তো ভেঙে আওয়ামী লীগ গণফোরামে গেলই, কিন্তু এরপরে যে সিপিবি গত বেশ কয়েক দশক ধরে ছিল, সেইটার ভিতরে শার্পলি দুইটা গ্রুপ বিরাজমান। একটা ধরেন যে কমরেড শাহ আলম, এখনো যে লিডারশিপ আছে, কমরেড শাহ আলম, রুইন হোসেন প্রিন্সের নেতৃত্বে একটা গ্রুপ, এম এম আকাশ নেদের নেতৃত্বে একটা গ্রুপ, আরেকটি গ্রুপ আব্দুল কাফি রতন কিংবা সাজ্জাদ জহির চন্দন, মুজাহিদুল ইসলাম সেলিম, এদের নেতৃত্বে একটা গ্রুপ। এটা একদম চলমান। এবং তাদের সহযোগী সংগঠন বা বন্ধু প্রতিম সংগঠন যে টার্ম গুলো ব্যবহার করে, অলরেডি তো ধরেন যে ছাত্র ইউনিয়ন বিভক্ত। উদীচীয় সম্মেলন, আজকেও সম্মেলন চলছে উদীচীর। আমি জানি না শেষ পর্যন্ত রেজাল্ট কি দাঁড়াবে। হ্যাঁ, শুনলাম যদি কয়েকদিন আগে সংগঠন চলছে। কয়েকদিন আগে ধরেন রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের, আমি সিবিবির কথা এই কারণেই বলছি কারণ ন্যাপ তো এখন নাই। নাই। বলে 71-এ পার্টিগত ভাবে মানে সংগঠন, মানে আমি বলছি রাজনৈতিক দল হিসেবে যুদ্ধ করার দল ছিল তিনটি। রাজনৈতিক সংগঠন হিসেবে অসংখ্য গ্রুপ করেছে, মেনন ভাইদের গ্রুপ করেছে, হাতিয়ার গ্রুপ করেছে, অন্যান্য অনেকে যুদ্ধ করেছে, কিন্তু পার্টিগতভাবে ন্যাপ, মুজাফর, সিপিবি এবং আওয়ামী লীগ যুদ্ধ করেছে। আর আহ, সর্বহারা পার্টি অর্থাৎ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট। সিরাজ সিরাজ শিকদারের নেতৃত্বে একটা ছোট অংশ যুদ্ধ করেছে। সেটাও একটা শুধুমাত্র পেয়ারা বাগান যুদ্ধের ক্ষেত্রে বলা হয় এটা বরিশালে। তো ফলে যেহেতু পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এখন আর ডিফান্ডিং সেটার নাই, তাদের একটি বড় অংশ নানা সময়ে ক্ষয়িষ্ণু হতে হতে ক্রস ফায়ারে মারা গেছেন অনেক বড় বড় নেতা। কেউ ছাত্র কেউ আন্দোলন আবার বোধহয় ছিল না ছাত্র সংগঠনটার নাম? ছাত্র হ্যাঁ, আন্দোলন কোনটা? ছিল। ছাত্র আন্দোলন ছিল না নামটা? ওই যে ওনাদের ছাত্র হ্যাঁ, সংগঠন। তারপর ওইটাও ওরা পরে ওরা অনেক ভাগ বিএনপির হয়েছে, সাথে ছাত্র বোধহয়, হ্যাঁ আন্দোলন, হ্যাঁ হ্যাঁ, ছাত্র সংঘ, ছাত্র অনেকগুলো ভাগ ছাত্র হয়েছে। আন্দোলন বা এরকম কিছু একটা ছিল। আপনারা ধরেন নব্বই নব্বই যখন 90 আন্দোলনের সময় ছাত্র আন্দোলন নামে তারা ছিল আর কি। তারা ছিল। তখন অবশ্য তারা আর পূর্ব বাংলার সর্বহারা পার্টি নাম নেওয়া ছিল তখন তাদের। নাম ছিল সেটাও আবার তাদের ভাগ এটা। ছিল, হবিপ গবিপ, মানে এরকম ব্রেকেট করে অনেকগুলো ভাগ ছিল। যাই হোক, সেই আলোচনায় না যাই। আমি মোটা দাগে শুধু বলি জি যে হ্যাঁ, ওইটাই বলেন। বামপন্থী রাজনীতির ইমিডিয়েট হ্যাঁ। তাদের অতীতের ভুলের কারণেই আমি বিন্দুমাত্র সম্ভাবনাটা দেখছি না। ধরেন যেটা আমরা 2013 সালেও একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, হ্যাঁ, কারণ গণজাগরণ মঞ্চের পেছনে সারা দেশের বাম নেতা কর্মী এবং স্পেশালি উদীচীর একটি বড় ভূমিকা ছিল। বড় ভূমিকা ছিল ছাত্র ইউনিয়ন। আজকে রিয়েলিটিটা এই, আমি আমার ফেসবুক স্ট্যাটাসে এই গত 32 নম্বরের ঘটনা নিয়ে বাম গণতান্ত্রিক জোটের হুম। যারা ধরেন দ্বিদলীয় রাজনীতি, আওয়ামী লীগ বিএনপি রাজনীতির বাইরে বেশ অনেকদিন যাবতীয় টুকটুক টুকটুক চেষ্টা করছিল, তারা কিন্তু স্টেটমেন্টে বেশ পারদর্শী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন চলাকালীন তারা প্রথম সরকার পতনের ডাক দিয়েছিল স্টেটমেন্ট দিয়ে। এইবারও এই 32-এর ঘটনায় রাজনৈতিক দল হিসেবের মধ্য থেকে প্রথম মোর্চা তারা যারা স্টেটমেন্ট দিয়েছে।
আমি আর অত না বাড়িয়ে বলবো না, আপনি স্টেটমেন্টটা পড়ে নিয়ে, আমার ফেসবুকে দেওয়া আছে, চাইলে আমি আপনার কাছে পাঠাতে পারবো অফিসিয়াল যে স্টেটমেন্ট। সেইখানে 32 নম্বরটা কি আসমান থেকে পয়দা হওয়া? 32 নম্বর বাড়ি লেখা, এটা কার বাড়ি, কিসের বাড়ি, কেন বাড়ি, কোথাও নাই। তাদের এখন শেখ মুজিবের নাম, আমি বলছি বঙ্গবন্ধু বলার দরকার নাই, শেখ মুজিবের নাম নিতেও তাদের এখন লজ্জা। তো যেই দলটি মুক্তিযুদ্ধ ওন করেছে, এবং সেইখানে ধরেন যে খালিকুজ্জামানের বাসদ আছে, মুবিনুল হায়দার চৌধুরীর বাসদ মার্ক্সবাদী আছে, একেবারে 90-এর সেই জায়ান্ট ছাত্র নেত্রী মোর্শেদা মিশুর দল আছে, নাই কে? ওরা প্রায় 6-7টা দল মিলে বাম জোট করছে। তো ভাই, সেই বাম জোটেরই স্টেটমেন্ট যদি এই যে এই ভাঙন নিয়া, মানে এইরকম এই যে যে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ সারা দেশে চলতেছে, তো ওনারা কি মনে করেন যে ওনারা কেউ বাদ যাবেন? এই সার্জিসরা কমিউনিস্ট পার্টির নাম দেয় নাই, রিড করতে যায় নাই পয়লা, দিয়েছিল। নিষিদ্ধ করার লেগে। তো ধরেন, আমি তো খুব সহজভাবেই মনে করি, মোর্শেদা মিশু কন, খালিকুজ্জামান কন, মুজাহিদুল ইসলাম সেলিম কন, এদের কাউরে এই পাকিস্তান দর্শনের বিশ্বাসী লোকেরা মাফ করবে? প্রিন্স ভাই উদিতের কোন সবাই ছেলে পেলেকে মাফ আটকায় করবে? দিল না। ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের ছেলে মেয়েকে মাফ করবে? তো ফলে আমি মনে করি তাদের নিজেদের অন্য মানুষের বিশ্লেষণ করা দরকার নাই, তাদের নিজেদের ভূমিকাটা নিজেরা একটু বিশ্লেষণ করুন। ধরেন আমি, আমাদের যারা আমরা একটু পার্টির ভাষায় একসময় অতি বিপ্লবী হটকারী ছিলাম, তো আমরা একটা সমালোচনা করতাম যে কমিউনিস্ট পার্টির কংগ্রেসে অনেক কিছুই চেঞ্জ হয়, একটা লাইন চেঞ্জ হয় না কখনো, যে গত কংগ্রেসে আমাদের নেওয়া সিদ্ধান্ত ভুল ছিল। বুঝ এই লাইনটা কখনো কমিউনিস্ট পার্টির চেঞ্জ হয় না। আপনি নিজে সামনেই কংগ্রেস আর হবে, আপনি নিশ্চিত থাকেন। তারা ওইখানে আবার মাঠ পর্যায়ের তৃণমূলের নেতা কর্মীদের চাপে পইরা তারা আবার বলবে যে হ্যাঁ, 2024-এর আন্দোলনে আমরা যেই পদ্ধতিতে গিয়েছিলাম সেইটি সেটা তো। আমাদের ভুল হইয়াছিল। আমি এতটাই বিরক্ত, ধরেন যে আশা জাগা নিয়ে আর জায়গা যে আমি বলবো, তা আমি কোথায় আশা করব? আমার ঘর যদি পুইরা যায়, আমার ঘর যদি না থাকে, আমি সেখানে জাজিমে শোয়ার স্বপ্ন দেখবো? এটা হচ্ছে রিয়েলিটি। তার মানে কি সারা দেশে বামপন্থী কর্মীদের কোনো আত্মত্যাগ নাই? না, অবশ্যই আছে, সেটা ব্যক্তি পর্যায়ে। কিন্তু সাংগঠনিক পর্যায়ে যদি সংগঠনের প্রশ্নে আসেন, আপনি একটি কালেকটিভ লিডারশিপের কোয়েশ্চেন যদি আসবেন, যখন আপনি আপনি তো আপনার দলেই কালেকটিভ লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারেন নাই, জনগণকে কালেকটিভ লিডারশিপে আনবেন কিভাবে? একটি রাষ্ট্রের পরিবর্তন করতে হলে, একটি মানসিকতার পরিবর্তন করতে হলে, রাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে, একটি কালেকটিভ ফোর্স তৈরি করতে হলে আগে তো নিজেদেরকে কালেকটিভ হইতে হয়। আমি আপনি যখন আজকে নিঃসঙ্গ, মানুষ কি বলে, মানুষ তার জন্মগত ভাবেই নিঃসঙ্গতা থেকে সে সঙ্গ খোঁজে, সঙ্গ পাওয়ার পর সে সঙ্গ গড়ে। এটি খুব সহজ ফর্মুলা তো সমাজ বিজ্ঞানের, এটা না বুঝার কিছু নাই তো। সেই সঙ্গের জন্য একটা দর্শন লাগে, সেই দর্শনে যারা আপনারা বিশ্বাসী, তাহলে ধরেন আমি ছোট করে একটা কথা বলে শেষ করব। কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার বিপক্ষে ছিল বাংলাদেশের সিবিবি এক। এখন এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হয়ে যাওয়ার কারণে, আজকে আসলে 32 নম্বর থেকে অন্য আলোচনা চলে গেলাম আমরা, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হওয়ার কারণে উৎপাদনের উপায় এবং উৎপাদনের সম্পর্ক যে পাল্টে গেল, এর কোন অ্যানালিসিস আপনি পাইছেন বাংলাদেশের কোন বামপন্থীর কাছ থেকে? আজকে যে প্রযুক্তি নির্ভর ইকোনমি, এই ইকোনমির কোন বিশ্লেষণ আছে কোন একটি রাজনৈতিক দলের? নাই। পৃথিবীর সকল বামপন্থী পার্টি, নিউ লেফট, নিউ লিবারেলিজম, প্রত্যেকটা পার্টি তাদের অ্যানালিসিস, এমনকি পাশের দেশ সিপিআই সিপিএম এর অ্যানালিসিস আছে। আপনি জেনে অবাক হবেন, এই 24-এর অভ্যুত্থানে কিন্তু সিপিআই সিপিএম সহমত পোষণ করছিল। হুম। আফটার 1 মান্থ তাদের উভয় দলের পলিট ব্যুরো মেম্বাররা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক রেজলিউশন নিচ্ছে যে আমাদের বিশ্লেষণ ভুল ছিল। ওরা গান পান কি কি বানালো না কলকাতায়? বললাম তো, তারা বুঝতে পারতেছে যে তাদেরটা ভুল ছিল, আমাদের দলের বামপন্থীরা বুঝতে পারে নেই এখন। না, নজরুল কবির ভাই, আমার আমার কাছে মনে হলো আমরা যেহেতু শেষের দিকে, এই যে বাংলাদেশটা একটা এরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে, এখনো আমার মনে হয় আমাদের রিভাইভ করার সম্ভাবনা আছে। কিন্তু আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর তো বিশাল ভূমিকা আছে। রাজনৈতিক দল ছাড়া তো হবে না আসলে। এটা আমরা এই 6-7 মাসে বুঝে গেছি। তো একটা নির্বাচন, রাজনৈতিক দল, এগুলার প্রয়োজন আছে। আপনি যদি সব দলের কথাই বললেন, তো বামও তো একটা ছোট হোক বড় হোক ভাগ হোক
ওদেরও একটা দর্শন আছে, এবং সবচেয়ে বড় কথা 24-এ বামদের আমরা নিজেদের দেখেছি, বাম বা যেটাই বলেন আপনারা, তারা তারা খুব সরব ভাবে তারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। সুতরাং আপনি দায় দিতে চাইলেও আজকে যে বাংলাদেশের অবস্থা, সেই দায় তারা এড়াতে পারবে না। তো এই মানে ভালো না, বামরা যে জাগবে, শোনেন আমি আবারও বলি যে এইখানেই হচ্ছে আমাদের আমাদের মনে হয় নিজেদেরও 24-এর অভ্যুত্থান থেকে একটা আত্মনির্ভরতায় আসা প্রয়োজন, আমরা যারা ইন্ডিভিজুয়াল ভাবে আছি। কারণ দেখেন 24 আমাদের কি শিক্ষা দেয়, মানে আপনি আসলে অনেক তাত্ত্বিক আলোচনার দিকে নিয়ে গেলেন। না, আমি তো শেষও করে দিব, কিন্তু আমি একটু এটা মানে আপনাকে যেহেতু পেয়েছি, মনে হলো যে একটু একটু করে এই বিষয়গুলো আসলে আসা উচিত, সবসময় তো পাওয়া যায় না আপনাকে। 24-এর যে আন্দোলনটা দেখেন, এই আন্দোলনের মধ্য দিয়ে তো একটা শিক্ষা লেসন পেতে হবে আমাদেরকে হ্যাঁ, আমাদেরকে যার যার দার্শনিক অবস্থান থেকে সেই জায়গা দিকে যদি চিন্তা করেন, এই আন্দোলনের একটি বড় সামনের স্টেক হোল্ডার কারা? ভেরি মাচ ইন্ডিভিজুয়ালিস্টিক ক্যারেক্টার। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনটাকে চাঙ্গা করলো কে? বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি না। এই যে শিক্ষক নেটওয়ার্ক, কয়জন শিক্ষকের, এবং এই শিক্ষক নেটওয়ার্কটি এস্টাবলিশ হয় কয়জনের? এদের একটি বড় অংশ কিন্তু বাম ঘরানার চিন্তা, খেয়াল করবেন। এবং এরা বাংলাদেশের শিক্ষক নেটওয়ার্ক নামেও একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে। এরা বাম, এরা ইন্ডিভিজুয়াল এবং একই সঙ্গে বাম আদর্শে বিশ্বাসী, বাম সাবেক বাম কর্মী ম্যাক্সিমামই কোনো না কোনো ছাত্র সংগঠনে। এই যে ইন্ডিভিজুয়াল গুলি এক ধরনের সঙ্গে আসলো, একটা সংঘও করলো। প্রথমে সংঘই ছিল, নানা রকম ব্যানার নিয়ে নানা ইস্যুতে আওয়ামী লীগ আমলে প্রতিবাদগুলি করতো, পরবর্তীতে একটা সংঘের জায়গায় গেল। কিন্তু আপনি খুব যথার্থই বলেছেন যে একটা রাজনৈতিক দর্শন না থাকলে, একটা রাজনৈতিক দল না থাকলে কি হবে। এখন দেখেন আজকে শিক্ষক নেটওয়ার্কটা কোথায়? এত কিছু ঘটে গেছে, তাদের বিবেক নাড়া দেয়? উম, তাই তো কথা। নাই। কারণ নাই কেন? খেয়াল করবেন, এইখানেই হচ্ছে সেই প্রপঞ্চটা। আওয়ামী লীগের বিরুদ্ধে বড় সমালোচনা, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এই মানুষগুলো কিন্তু এনটি আওয়ামী লীগ অবস্থান থেকেই কথাগুলো বলেছিলেন, সংগঠনগুলো গড়ে তুলেছিলেন। কিন্তু তাদের দর্শন কি সেটি সমাজে অনুপস্থিত। তারা অল্টারনেট বিকল্প পলিটিক্সের চিন্তা করেন কিনা সেটি অনুপস্থিত। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনের শক্তি যারা, এই মাহফুজেরও পেছনের শক্তি যারা, তাদের রাজনীতি কিন্তু স্পষ্ট। তারা কিন্তু দেখেন কোটা আন্দোলন থেকে পলিটিক্সের আন্দোলনটাকে সামনে এনেছে, তাদের দর্শনগত অবস্থানটা সামনে এনেছে, একের পর এক কিন্তু তাদের বয়ানগুলো হাজির করছে। আমাদের বামপন্থীদের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, সে একক বয়ান দিয়েছে, একক ক্রেডিট নিয়েছে। সিবিবি ন্যাপকে কেউ কি নিষেধ করেছিল? বাসদকে কেউ নিষেধ করেছিল যে তুমি তোমার বয়ান হাজির করো না? কতগুলো সময়তে থাকে কৌশল, মুক্তিযুদ্ধের 50 বছরে। এখনো তো এই সুযোগটা আসছে। না, 50 বছরে কি তাদের সে বয়ান আছে? নাই। না। আপনি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ, আমি বঙ্গবন্ধু শব্দটিকে বঙ্গবন্ধু বলা, 15ই আগস্ট করা, এটি আমি নিজে যখন ছাত্র সংগঠনে ছাত্র ইউনিয়নের কর্মী ছিলাম, আমরা অর্গানাইজ করেছি 15ই আগস্ট। ছাত্রলীগকে খুঁজে পাইতাম না, আওয়ামী লীগকে খুঁজে পাইতাম না। তো আজকে সেই বঙ্গবন্ধুকে মূল্যায়ন সিবিবি কি তার ন্যারেটিভ দিয়ে এস্টাবলিশ করেছে? তার নেতা কর্মীরা জানে হোয়াট ইজ শেখ মুজিব। সুতরাং সে করছে কি, ওই যে সমাজে বিদ্যমান এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিহাইন্ড দ্য সিনের যে পলিটিক্যাল বয়ান, সেই বয়ানের মধ্যে ফলে আমি সম্ভাবনার জায়গা বামদের কাছ থেকে দেখি না। আমি সম্ভাবনার জায়গা কোথেকে দেখি জানেন? এই যে আপনার মধ্যে দেখি। এই যে এইরকম, ধরেন 71-এ আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রবাসীদের যে ভূমিকা ছিল, সেই সময় তো আরো অনেক অল্প ছিল। এই 24-এর অভ্যুত্থানেও প্রবাসীদের যেই, তাদের দর্শনে বিশ্বাসী প্রবাসীদের যে বড় ভূমিকা ছিল, আজকে যখন মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন, সেই সময়ও ঘুরে দাঁড়াবার জন্য প্রথম যদি সংগঠিত হয়ে থাকে কেউ, সেটি কিন্তু আপনারা, অর্থাৎ প্রবাসী যারা আছেন তারা। ফলে এই ইন্ডিভিজুয়াল গুলির মধ্যে যে আজকে ধরেন আপনি বাংলাদেশে, আমি তো অসংখ্য টকশোতে একসময় অংশগ্রহণ করছি, কোথাও তো এই তাত্ত্বিক আলোচনা হয় নাই। কিন্তু এখন তো সলিমুল্লাহ খান, মাহবুজ আলম, এদের নিয়ে তাত্ত্বিক আলোচনা করে এখন সময় পাও কোথেকে? ওই সময় আওয়ামী লীগের আমলে কোনো টেলিভিশনে
এই ফিলোসফিক্যাল ডিসকাশন গুলো কে নিরুৎসাহিত করা হতো, আর এখন উৎসাহিত করা হয়। তো সেই জায়গা থেকে আপনিও কিন্তু আজকে ফিলোসফিক্যাল জায়গাটা আনলেন। তার মানে ক্যারেক্টারগত জায়গাতেও যে চিন্তার ক্ষেত্র যে পার্থক্যটা আছে, বয়ান যে ডিফারেন্ট ভাবে হতে পারে। বয়ান যে আমি আওয়ামী লীগ না করেও, আওয়ামী লীগকে না করেও যে আমি মুক্তিযুদ্ধের চেতনাকে আফল করতে পারি। কারণ সংবিধান, বাংলাদেশের 72-এর সংবিধান রচনার ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বড় ক্রেডিট নিয়েছে। সে ডক্টর কামালের নাম প্রচার করেছে, আমিরুল ইসলামের নাম প্রচার করেছে। ওরে ভাই, সংবিধান কমিটি থেকে এই দুইজন ছিল। সংবিধান কমিটিতে সংখ্যাগরিষ্ঠরা ছিল বামপন্থীরা। মেম্বার কারা ছিল বাকিরা? নাম বলতে পারবে কোনো বামপন্থী কর্মী? তাদের পার্টি শিখিয়েছে তাদেরকে? আমাদের ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে কোন সেই মানুষেরা আমার রাষ্ট্রের সংবিধান রচনার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন, আমরা সেটা আইডেন্টিফাই করেছি। আমার পার্টি তো আমাকে শেখায় নাই। এই চিত্রটির মধ্য দিয়ে কিন্তু স্পষ্ট হয়ে যায় বাংলাদেশ দর্শনটাকে আফল করতে পারে নাই, চর্চায় আনতে পারে নাই। মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার যে সাম্য, সেই সাম্য বোধ, সেই মানবিক মর্যাদার বোধ নিজের দলে নিজের মধ্যে এস্টাবলিশ করতে পারেন নাই বাংলাদেশের বামেরা। আওয়ামী লীগটা কি পেটে বুর্জুয়া বুর্জুয়া দল? কিন্তু ভাই আপনি তো বলছেন যে মেহনতি মানুষের দল। তো মেহনতি মানুষের দলের ফিলোসফিক্যালিও আপনি তো নিজের জীবনে সেই অনুবাদটি করেন নাই। আপনার সন্তান, আপনার চারপাশ, আপনার পরিবার প্রত্যেকে একটি বুর্জুয়া লুম্পেন ক্যারেক্টারের মধ্যে দিয়ে বেড়ে উঠছে। আসলে নজরুল কবির ভাই আপনার সাথে কথা বললে তো অনেক কথা, আসলে অনেক, এটা একটা ডিফারেন্ট বিষয়, কিন্তু আমি জাস্ট তুলে আনলাম কারণ বামেদের আমরা এই যে জুলাই আগস্ট, আগের গুলো বাদ দেন, জুলাই আগস্টে। আমি আমি তারপরে বলি খেলাপ, আপনি হতাশ হবেন না। হুম। এরপরেও এরপরেও এখনো টুকটাক যা কথা হচ্ছে, সংগঠিত ভাবে যা বলছে, সেটা বামেরাই বলছে। আমার হয়তো একটা প্রত্যাশাটা বেশি, বেশি। অভিমানটা বেশি, সেই কারণে মনে হতে পারে। বাট রিয়েলিটি হচ্ছে এই বিষয়গুলো সাইমালটেনিয়াসলি অ্যাড্রেস করতে হবে। কিন্তু এইটা দিয়ে এই দর্শনকে ফেলে দেওয়া যাবে না। আপনি একটা জনমত ক্রিয়েট করতে পারবেন, কিন্তু পাকিস্তান দর্শন যেভাবে জেকে বসেছে এখন, এইটাকে হওয়ার জন্য আওয়ামী লীগকে মাইনাস কইরা বাংলাদেশে কোন রাজনৈতিক দল কোন আর রাজনৈতিক পার দল কি বলেন তো, এটা কি সম্ভব? সম্ভব? আমরা পাকিস্তান দর্শনে এর জন্য গেছিলাম না না, সংবিধানে। এই মুহূর্তে আমাদের যে একটা, মানে আমাদের যে একটা ক্রুশিয়াল পিরিয়ড, সেখানে আপনার যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এটা তো স্টিল এক্সিস্টিং। হ্যাঁ, বিএনপিরও ভোট ব্যাংক আছে। সেই তুলনায় যে পরাজিত শক্তি, তারা যত কথাই বলুক, এই জন্য তো তারা ডিলেটা করছে, নির্বাচন চায় না। তো যাই হোক, নজরুল কবির ভাই আপনার সাথে কথা বলে অনেক ভাল লাগলো। একটু ডিফারেন্ট আলোচনা আমরা করলাম। দেশের কথা তো সবকিছুই ঘুরে ফিরে আমাদের আজকে সবার মন খারাপ। আপনি আরো বললেন ডিটেলে বাংলাদেশের বঙ্গবন্ধুর 32 নম্বর যে ঘুরিয়ে দেওয়া হলো। বঙ্গবন্ধু সবার মনে থাকবে। আপনি এক লাইনে আমার একটু পজিটিভ কিছু আমাদের তরুণদের, আমাদের বাংলাদেশের মানুষের জন্য একদম সংক্ষেপে, আমার একদম সময় নেই। আহ, আমি শুধু একটা কথাই বলবো, যে জি। এই দেশে যেটা আপনি আমার আলোচনার মাঝখানে বলেছিলেন, এই দেশে একজন রুমি কোনোদিন ছাত্র রাজনীতি করে নাই। ক্রিকেট খেলতে গিয়েছিল। রাকিবুল হাসান ছাত্র রাজনীতি করে নাই। বন্ধু ছিল শেখ কামালের, কিন্তু ছাত্র রাজনীতিতে সংগঠন অ্যাক্টিভ ছিল না। কিন্তু ব্যাটের মধ্যে জয় বাংলা লেখা নিয়ে গিয়েছিল। 71-এর কথা বলছি। 90-এ অসংখ্য ছেলে পেয়েছি আমি আমার মিছিলে, যারা কোনোদিন মিছিল করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু এরশাদের বিরুদ্ধে আন্দোলনে আসছে। শহীদ জননী জাহানারা ইমামের ক্ষেত্রেও সেই শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে অসংখ্য ছেলেপেলে যারা করিডোরে আড্ডা দিত কলা ভবনে, তাদেরকে দেখেছিলাম মাইনুদ্দিন হাসান চৌধুরী বক্তৃতার পর সুর সুর করে সবাই নেমে এসেছিল সেই দিন। ফলে এই দেশে জেনজি জেনজি করে তো আমরা স্যাটায়ার করেছি অনেক এদেরকে। এই জেনজি জেনারেশনই, যেই জেনারেশনকে আমরা অনেকেই ব্যঙ্গ করে আমরা নাম দিয়েছি তাদেরকে, তাদের ভূমিকার কারণে, যে জিন্না জেনারেশন, সেই জেনারেশনেই কিন্তু আবার তাদের মধ্য থেকে আমি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আবার অন্য জেনারেশন হয়ে জন্ম নিচ্ছে। আজকে তারা যখন গালিটা খাচ্ছে এখন, আজকে যখন পাশের ঘরের কাছ থেকেও একদম নিজেরা যা দেখছে, কারণ তারা এখন তো 1 বছর আগে তারা কি কোন পোশাকে জেনজির মেয়েটা চলতো,
এখন সে সেই পোশাক পরে বেরোতে পারছে কিনা, এইটা যখন নিজের জীবন অনুবাদ করছে, তখন এই তারুণ্য রুখে দাঁড়াচ্ছে অলরেডি বিভিন্ন জায়গায়। ফলে সেইগুলি হয়তো আমাদের মূল মিডিয়ায় আসছে না, আমরা আনছি না নিরাপত্তার কথা ভেবে, কৌশলের কথা ভেবে। কিন্তু যারা ইতিমধ্যে যে সমস্ত তরুণরা ফাইট করছেন এখন উল্টো দিকে, আমরা বৃদ্ধরা করছি না, কিন্তু তরুণরাই করছে। ফলে ধ্বংসস্তূপের মধ্য থেকেই ফিনিক্স পাখিরা জেগে ওঠে। সুতরাং আমি হতাশ না, ব্যক্তিগতভাবে আমি হতাশ না। অনেক ধন্যবাদ নজরুল কবির ভাই, আপনি আপনার এই রকম একটা অবস্থার মধ্যে থেকে আমাদেরকে সময় দিলেন, অনেকক্ষণ সময় দিলেন। আপনার প্রতি দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনারাও ভালো থাকবেন, বাকিটা আল্লাহ ভরসা। শুধু দর্শক শ্রোতা, আমরা জানি যে নজরুল কবির ভাইয়ের কথা সবসময় আপনাদের ভালো লাগে, আজকেও আপনাদের ভালো লাগবে, আমি নতুন কিছু জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলুন দেশকে ভালোবাসি, দেশের কথা ভাবি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।